হোটেল জিওনের সামনে মাত্র এসে থামলো একটি কালো রঙের গাড়ি। মুহূর্তে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা দুজন গার্ড ব্যস্ত হয়ে এগিয়ে গেল গাড়িটির দিকে। গাড়ির দরজা টেনে খুলল তারা। গাড়ি খোলা দরজা দিয়ে বেরিয়ে এলো 5'9" উচ্চতার একজন সুদর্শন পুরুষ। পরনে কালো জ্যাকেটটি পুরুষটির ফর্সা উজ্জ্বলতাকে দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সাথে চোখের সানগ্লাসের নিচে ডুবে থাকা তার বাদামি বর্ণের চোখ দুটো যেন বাজ পাখির অনুরূপ। গার্ড লোক দুটো মাথা নামালো নিচের দিকে, আর যুবকটি চোখের সানগ্লাসটা হাতের তর্জনী আঙুল দিয়ে একটু উপরে ঠেলে পা বাড়ল হোটেলের ভেতরের দিকে। যেতে যেতে হোটেলের সমস্ত স্টাফরা দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছে একে একে। লোকটির পুরো নাম জীবন জাঙ্কুক। রাগী বদমেজাজি, মাত্র 28 বছর বয়সেই সে ওয়ার্ল্ডের নাম্বার 1 বিজনেসম্যান প্লাস ডার্ক ওয়ার্ল্ডের ভয়ঙ্কর মাফিয়া কিং হয়ে উঠেছে। অনেক মেয়েদের স্বপ্নে পুরুষ হলেও তার কাছে মেয়েদের স্থায়িত্ব অত্যন্ত স্বল্প। হোটেলে 104 নম্বর রুমের লক খুলে ভিতরে ঢুকলো জাঙ্কুক। এই রুম তার নির্ধারিত। দরজা খুলতেই দেখলো খাটের উপরে একটি মেয়ে গুটিসুটি হয়ে বসে আছে। মেয়েটাকে বেশ ভারী মেকআপ আর দামি শাড়ি পরিয়ে এখানে সাজিয়ে রাখা হয়েছে। রুমে কারো আসার শব্দে কয়েক গুণ গুটিয়ে গেল মেয়েটি। ভয়ে ঢোক গিলে বিছানা চাদর খামচে ধরল। জাঙ্কুক সেদিকে ভ্রুক্ষেপ করলো না। তার দৃষ্টি মেয়েটির সৌন্দর্যে আটকে আছে। সময় নষ্ট না করে উত্তপ্ত নিঃশ্বাস নিয়ে জাঙ্কুক তার ঠোঁট দুটো দিয়ে মেয়েটির ঠোঁট আঁকড়ে ধরে। মেয়েটির চোখ থেকে তাৎক্ষণিক এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ভেজা কিছু স্পর্শে থেমে গেল জাঙ্কুক। কাজে ব্যাঘাত ঘটল তার। হোয়াট হ্যাপেন? মেয়েটি একটি ঢোক গিলে নিজেকে সামলে কাপা গলায় উত্তর দিল, সরি, আপনি কন্টিনিউ করুন। জাঙ্কুক খুব একটা ভাবল না। হাত বাড়িয়ে পাশে থাকা টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিল। জাঙ্কুক মেয়েটার গলায় নিজের মুখ ডুবিয়ে সেখানে কিসার বাইট করছে। শব্দ বাইরে যাওয়া আটকাতে জাঙ্কুক তের মুখ চেপে ধরে রেখেছে। খুব সকালে ফোন বাজলো জাঙ্কুকের। বিরক্তি নিয়ে চোখ খুলল সে। ফোন নিয়ে রিসিভ করে কানে ধরলো। আমি ঘুমের মধ্যে বিরক্ত করা একদম পছন্দ করি না। ডোন্ট ইউ নো দ্যাট? সরি ভাই, অনেকটা দায় পড়ে কল দিলাম। আসলে একটা আর্জেন্ট নিউজ দেওয়ার ছিল তোমাকে। কি নিউজ? ভাই, লি মিনহুকে পাওয়া গেছে। বিদেশে পালিয়ে যাচ্ছিল। আমাদের লোকেরা ওকে বেসমেন্টে আটকে রেখেছে। গুড, আমি আসছি। জাঙ্কুকের ঠোঁটে বাঁকা হাসি। জাঙ্কুক ফোন কেটে দিয়ে প্রথমে পাশে তাকালো, তারপর পুরো রুমে চোখ বুলালো। রুম ফাঁকা। টেবিলের উপর রাখা চেকটাও নেই। বুঝলো মেয়েটা চলে গিয়েছে। জেজেকে অর্থাৎ জীবন জাঙ্কুক হোটেলে মালিক সে। শরীর মন দুটোকে শান্ত করার উদ্দেশ্যে লম্বা একটা শাওয়ার নেওয়ার জন্য প্রস্তুত হয় জাঙ্কুক। অন্যদিকে হোটেলে গেটের সামনে থেকে রিক্সার দিকে উঠে পড়লো তে। চোখ দুটো বারবার ভিজে উঠছে তার। রিক্সার হুক টেনে দিল তে। প্রথম দফায় ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা চালানোই ব্যর্থ হলো। পর মুহূর্তে দুহাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল। এতক্ষণ কান্নাগুলো যেন তার গলায় দলা পাকিয়ে মরণ যন্ত্রণা দিচ্ছিল। শেষ, আস্তে সব শেষ। নিজের হাতে নিজের সর্বস্ব বিলিয়ে এসেছে সে। এখন তার কি করা উচিত? আত্মহত্যা? কিন্তু কেন? তাকে তো তুলে নিয়ে যাওয়া হয়নি, স্বেচ্ছায় গিয়েছিল হোটেলে। তবে কেন নিজের প্রতি এক অদম্য ঘৃণা চেপে ধরছে তাকে? কান্নার শব্দ পেয়ে রিক্সা চালক রিক্সা থামালো। আফা, আপনি কাঁদতেছেন কেন? কোনো সমস্যা? না, আপনি চলুন। কই যাইবেন? একটু সামনে গিয়ে বামে মুড়ে যে হসপিটালটা আছে ওইখানে। জি আচ্ছা। রিক্সা আবার তার আপন গতিতে চলতে শুরু করলো। অন্যদিকে টেবিলে একটি চেয়ারে বসে আছে জাঙ্কুক, আর তার উল্টো দিকে চেয়ারে চোখ মুখে একরাশ ভয় নিয়ে বসে আছে লি মিনহু। চেয়ারে পিঠ এলিয়ে দিল জাঙ্কুক। শান্ত স্বরে জিজ্ঞেস করলো, কেন করলি লি মিনহু? ক্ষমা করে দিন স্যার, আর কখনো এরকম হবে না, প্লিজ স্যার। আজ থেকে ক্ষমা করব, কাল আবার আমার বিশ্বাস অর্জন করবি। পরশু আবার আমার সব ইনফরমেশন কালেক্ট করে জাংজের হাতে তুলে দিবি, তাই না? না স্যার, আর কখনো এই ভুল করবো না। দ্বিতীয়বারের মতো একটা সুযোগ দিন। জিউন জাঙ্কুকের ডিকশনারিতে সেকেন্ড চান্স বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। মিনহু কিছু বুঝতে পারলো না। তার স্পন্দন থেমে গিয়েছে। জাঙ্কুক টেবিল থেকে রিভলভারটা তুলে হাতে নেওয়ায় মিনহুর বুক বরাবর গুলি বসালো জাঙ্কুক। মুহূর্তেই মিনহু চেয়ার সমেত ঢলে পড়লো মেঝেতে। যে হোক, এটার ব্যবস্থা কর, কোনো চিহ্ন যেন না থাকে। ওকে ভাই, তুমি একদম টেনশন করো না। ওর টিকিটাও কেউ খুঁজে পাবে না। বাস্টার্ড একটা, আমার সাথে চালাকি করতে আসে, আমারই খেয়ে আমার সাথে বেইমানি করতে এসেছে। কথা শেষ করে জাঙ্কুক দরজার দিকে এগোলো। হঠাৎই একটা বিকট শব্দ এলো। প্রচন্ড ব্যথায় কাতরে উঠলো জাঙ্কুক। পা দুটো থেমে গেল তার।
কলকলিয়ে বুকের ডান পাশ থেকে রক্ত পড়তে শুরু করলো। ব্যাপারটা বুঝতে পিছনে ফিরে তাকালো জাংকুক। মিনহো শয়তানি হেসে হাঁটু মুড়ে বসে আছে, তার হাতে রিভলভার তাক করে আছে জাংকুকের দিকে। কি ভেবেছিস তুই আমাকে মারবি? হ্যাঁ, তার আগে তোকে আমি মারবো। তোকে বরবাদ করার লক্ষ্যই তো ছিল আমার। কথাটা শেষ করেই পুনরায় জাংকুকের একই জায়গায় শুট করলো মিনহো। ব্যাপারটা এতটাই তাড়াতাড়ি ঘটে গেল যে জাংকুক সহ সবাই চমকে গেল। হুশ আসতেই একজন গার্ড গিয়ে মিনহোর মাথা বরাবর লাথি মারে। ব্যথায় হাত থেকে রিভলভার ফেলে দিয়ে মাথা চেপে ধরে মিনহো। আমি ঠিকই জানতাম বিশ্বাসঘাতকগুলো জানোয়ার হয়। এবার পরপর 3টে গুলি এসে ঝাঁঝরা করে দিল মিনহুর বুক। ছটফট করতে করতে ওখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সে, আর জাংকুক বুকে হাত দিয়ে মেঝেতে বসে পড়লো। ভাই, সুহো গাড়ি বের করো ফার্স্ট। জাংকুকের মাথা কোলে নিয়ে বসেছে জেহব, গাড়ি চালাচ্ছে সুহো। জেহব বারবার ঘুড়ি দেখছে, কাপড় দিয়ে ধরে রেখেছে জাংকুকের ক্ষতের জায়গা। সুহো তাড়াতাড়ি গাড়ি চালিয়ে সামনে একটা হসপিটালে নিয়ে যায়। স্ট্রেচারে করে দুজন নার্স জাংকুককে অপারেটর থিয়েটারের ভিতরে নিয়ে যায়। জেহব সমানে বাইরে পায়চারি করে যাচ্ছে। দুশ্চিন্তায় কপালের রগ ফুলে উঠেছে তার। এই ভাই যে তার সবকিছু। 1 ঘন্টা পর ডক্টর কিম নামজুন বের হয়। ভাইয়ের এখন কি অবস্থা ডক্টর? অনেকটা ব্লিডিং হয়ে গেছে, ইমার্জেন্সি ব্লাড লাগবে। তো অপেক্ষা করছেন কেন? দেখুন, ও নেগেটিভ একটা রেয়ার ব্লাড গ্রুপ, সচরাচর পাওয়া যায় না। আমাদের এখানে মজুদও নেই, ব্লাড ব্যাংক থেকে আনতে হবে। বুঝেছি, আমি এক্ষুনি ব্লাড ব্যাংক থেকে আনানোর ব্যবস্থা করছি। ঠিক আছে, তাড়াতাড়ি করবেন। আমি রক্ত দেব। পাশ থেকে কোনো মেয়ের কণ্ঠে এমন কথা শুনে দাঁড়িয়ে পড়ল জেহব, ডক্টর আর এম দুজনেই। তে মামুনি, আমি একটু আগে তোমাদের সব কথা শুনেছি। আমারও সেম ব্লাড গ্রুপ, তুমি বরং আমার রক্ত নিয়ে নাও। পেশেন্টকে তুমি চেনো? না, কিন্তু তোমাদের কথায় বুঝলাম ব্যাপারটা অনেক সিরিয়াস। ইমিডিয়েট রক্ত প্রয়োজন। আপনাকে রক্ত দিতে হবে না, আমি রক্ত নিয়ে আসার ব্যবস্থা করছি। আমার একটা ফোন কলে এখানে ব্লাড ব্যাংক বসে যাবে। দেখুন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনাদের অনেক টাকা আছে, তাই এগুলো হতেই পারে, কিন্তু এই হসপিটাল থেকে ব্লাড ব্যাংকগুলো অনেক দূরে। ব্লাড নিয়ে আসতে আসতে ঘন্টা খানেকের মতো সময় লেগেই যাবে। এতক্ষণের মধ্যে যদি পেশেন্টের ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, তখন আপনার বসানো ওই ব্লাড ব্যাংক কোনো কাজেই লাগবে না। তাই বলছিলাম ব্যাপারটা ভেবে দেখুন। মিস্টার জেহব, তে একদম ঠিক কথাই বলেছে। পেশেন্টের দুটো গুলি লেগেছে এবং একই জায়গায়। বুঝতেই পারছেন সিচুয়েশনটা কতটা ক্রিটিক্যাল। হাতে কিন্তু বেশি সময়ও নেই। আচ্ছা ঠিক আছে, প্লিজ যা করা তাড়াতাড়ি করবেন, ভাইয়ের যেন কিচ্ছু না হয়। আই উইল ট্রাই মাই বেস্ট। তে তুমি আমার সাথে এসো। আরাম থেকে নিয়ে চলে যেতে জেহব চোখ সরিয়ে নেয়, ঠোঁট কামড়ে গভীর ভাবনায় ডুব দেয়। মেয়েটার থেকে রক্ত নেওয়াটা কি ঠিক হলো? কোনো মেয়ের রক্ত ভাইয়ের শরীরে, এটা শুনলে যদি ভাই রেগে যায়, তোর আমারই বা কি করার? ভাইকে বাঁচাতে তো হবেই। কিছুক্ষণ পর হয়ে গেছে। তে তাড়াতাড়ি করে উঠে বসতে গেলে, আরে আস্তে আস্তে, তুলোটা লাগাই তো আগে। আঙ্কেল, মায়ের সামনে ভুলেও বলতে যেও না কিন্তু, খুব বকবে আমায়। আচ্ছা বেশ, বলবো না। আমি আসি এখন। তে বেরিয়ে যেতে আরেম একটা লম্বা শ্বাস নেয়, মনে মনে বলে, মেয়েটা বড্ড বেশি ভালো, কত উপকারী। ভাবি তুমি বড্ড ভাগ্যবতী, এমন হীরের টুকরো মেয়ে পেয়েছ। তেকে বের হতে দেখে জেহব এগিয়ে এলো। জেহবকে দেখে দাঁড়িয়ে পড়ে তে। জেহব হাতে থাকা চেকটা তের দিকে এগিয়ে দিয়ে শান্তভাবে বলে, নিন রাখুন। তে একবার হাতের দিকে তাকালো, পর মুহূর্তে জেহবের দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে, কি এটা? এখানে 3 লাখের অ্যামাউন্ট দেওয়া আছে, কম হলে বলবেন, বাড়িয়ে দেওয়া হবে। শত হলেও আপনি আমার ভাইকে বাঁচিয়েছেন। আমি কি আপনার কাছে রক্ত বিক্রি করেছি? জেহব এমন প্রশ্নে অবাক হলো, হালকা কেসে বলল, না তা নয়। তবে কি? ওহ, এটা বোঝাতে চাইছেন যে আপনারা অনেক ধনী, আপনাদের অনেক টাকা আছে। দেখুন, আমি আপনার ভাইকে টাকার বিনিময়ে বাঁচাইনি। এটা দিয়ে আপনি আমাকে অসম্মান করলেন, বুঝলেন? টাকা দিয়ে সব সময় সবকিছু পরিমাপ করতে যান কেন? যত সব আমারই ভুল, যাকে তাকে সাহায্য করেছি। কথাগুলো এক নাগাড়ে বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না তে। তের যাবার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল জেহব। বিড়বিড় করে বলল, বাপরে বাপ, মেয়ে তো নয়, যেন একেবারে ঝালমরিচ। প্রায় 3 দিন লেগে গেছে জাংকুকের পুরোপুরি সুস্থ হতে। বেড রেস্টে রাখা হয়েছে তাকে 1 সপ্তাহের মতো। জেহব হাতের ফুল নিয়ে কেবিনে ঢুকলো। ভাই আসবো? আয়। শরীর ভালো আছে? ঠিক আছি আমি। যাক, জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। কত ব্লিডিং হয়েছিল তোমার, ডাক্তার তো রীতিমতো আমাকে খাবড়ে দিয়েছিলেন। তার উপর ব্লাড ব্যাংকগুলো এখান থেকে অনেক দূরে দূরে। টাইমলি যে হাতের কাছে পাওয়া যাবে সেরকম কোনো সুযোগও নেই। ভাগ্যিস ওই মেয়েটা সময় মতো রক্ত দিয়েছিল, না হলে যে কি হতো।
উস আসতেই জিহব থেমে যায়, চোরের মতো মাথা নামিয়ে জিভ কাটে। কোন মেয়ে? শিট, ভাইয়ের সামনে বেফাস কথাটা বলে দিলাম, এবার কি হবে? ধ্যাৎ, কিছু জিজ্ঞেস করেছি জিহব। একটা মেয়ে রক্ত দিয়েছে ভাই, আমি চিনি না তাকে। আমি নিতেও চাইনি, কিন্তু তোমার যে অবস্থা ছিল, এছাড়া তখন আর কোনো উপায়ও ছিল না। জাঙ্কো কিছুক্ষণ চুপ করে থাকলো। জিহব বুঝলো না জাঙ্কো রেগে গেল না কেন। তা কত অ্যামাউন্ট দাবি করলো? এটাই তো মেইন পয়েন্ট ভাই। রক্ত দিয়েছে জিতছে, অথচ 1 টাকাও নেয়নি ভাই। উল্টে আমি টাকা দিতে যাওয়ায় আমাকে কতগুলো কথা শুনিয়ে দিয়েছে জানো। কি, এরকম আবার হয় নাকি? হ্যাঁ ভাই, আমিও তো অবাক। ওকে ফাইন, মেয়েটার অ্যাড্রেস কালেক্ট কর আর টাকা পাঠিয়ে দে। জীবন জেকে কখনো কারোর ঋণ রাখে না। ওকে ভাই, আমি পাঠিয়ে দেব। জাঙ্কুকে চোখ এড়িয়ে জিহব একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এই যাত্রায় বেঁচে গিয়েছে সে। ঝড়টা তার দিকে এসেও সে মেয়েটার দিকে ত্রিকোণ আকারে বেঁকে গিয়েছে। বিয়ন কোম্পানির সাথে ডিল আজকে ফাইনাল করার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু এই অবস্থায় কি করে যাবে? বিজনেসের ব্যাপারে আমি কখনো আপোষ করিনি জিহব, আর কখনো করবও না। জিহব বুঝলো জাঙ্কুকে বলে কোনো লাভ নেই। ঠিক আছে চলো। জাঙ্কুকে নিয়ে করিডোরের কাছে এলো জিহব। ভাই তুমি এখানে দাঁড়াও, আমি বিল পে করে আসছি। জিহব চলে যায়। জাঙ্কু করিডোরে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। চারপাশে কত লোকজন, অনেকেই কাঁদছে। এরা হয়তো কোনো না কোনো পেশেন্টের ফ্যামিলির লোকজন। কি অদ্ভুত, তার মতো হয়তো একা কেউ নেই। সে মূল্যে 2 ফোঁটা চোখের পানি ফেলারও কেউ থাকবে না। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেললো। তখন জাঙ্কুকের চোখ পড়লো কিছুটা দূরে থাকা সাদা 3 পিস পরা একটি মেয়ের দিকে। মেয়েটিকে সম্ভবত একজন ডাক্তার প্রেসক্রিপশনে কিছু একটা বুঝিয়ে দিচ্ছে। ব্যাপারটা আহামরি কিছু না। তবু জাঙ্কু কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে হচ্ছে মেয়েটিকে সে কোথাও একটা দেখেছে। হঠাৎই কপাল কুঁচকে এলো তার। ভাবলো, এটাই তো সেই মেয়েটা লাস্ট নাইটে যে আমার বেড পার্টনার ছিল। কথাটা মনে পড়া মাত্রই মুখ ঘুরিয়ে নিল জাঙ্কুক। ততক্ষণে জিহব এসে দাঁড়ালো। ভাই হয়ে গেছে, চলো। জাঙ্কুক দ্রুত চোখ সরিয়ে হাঁটা শুরু করে। কি রে মা, কোথায় গিয়েছিলি? ডাক্তার থেকে সব মেডিসিন বুঝে নিলাম মা, আজকে তো তোমাকে রিলিজ দেওয়া হচ্ছে। ওহ আচ্ছা, তুই তো বললি না যে এত টাকা কোথায় পেলি? পেয়েছি মা, তোমাকে ও নিয়ে চিন্তা করতে হবে না। তুই কি তোর আরিম আঙ্কেলের কাছ থেকে নিয়েছিস? না মা, ওনার থেকে নেইনি। বাবা মারা যাওয়ার পর থেকে উনি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছেন। আর তাছাড়া আঙ্কেল তো এখানে ছিলেন না। আপু আমরা বাড়ি ফিরবো কবে? এতদিন এই 4 দেয়ালে দমা আটকে আসছিল আমার। আরএম কেবিনের ভিতরে ঢুকছিল। তে ছোট বোন জিমিনের কথা কানে যেতেই বলল, কেন রে জিমিনা, এখানে আদর যত্ন কম পড়ে গিয়েছিল নাকি? আঙ্কেল নামজন তুমি? কাল রাতেই এলাম, সিরিয়াস একটা কেস ছিল আর এসে একটা পর একটা সামলাচ্ছি। তবে তুমি যে এতটা অসুস্থ সেটা কিন্তু জেনেছি এখানে এসেই। কে বলেছে ভাই? তে? হ্যাঁ, ওর থেকে শুনলাম ভাবি। যাক, আল্লাহ বাঁচিয়েছে। এরকম মেজর অ্যাটাক হলে রোগীর বাঁচার চান্স কিন্তু খুবই কম থাকে। ওর বাবা যাওয়ার সময় আমাকে কেন নিয়ে গেল না বলো না ভাই? তাহলে তো আর আমার মেয়ে দুটোকে এভাবে কষ্ট পেতে হতো না, তাই না? মা তুমি আবার শুরু করলে? আচ্ছা আচ্ছা, আর বলবো না। মনে থাকলেই হবে। আচ্ছা, আমরা কিন্তু সবকিছু গুছিয়ে নিয়েছি, বিলও পরিশোধ করে দিয়েছি। এবার আমরা যেতে পারি। আঙ্কেল তুমিও চলো না আমাদের সাথে। না রে মা, সে সুযোগ কি আর আছে আমার? এখন আবার পেশেন্ট দেখতে হবে। তবে ভাবি, ডক্টরের সাথে আমার কথা হয়েছে, তোমাকে কিন্তু এখন থেকে ফুল বেড রেস্টে থাকতে হবে। সে আর বলতে, এই যে আমার মা আছেন না, খুব শাসনে রাখে আমাকে। সে তো আরো ভালো। তবে আমি এখন উঠি, পরে গিয়ে দেখা করে আসবো তোমাদের সাথে। মামুনিরা, মায়ের সাথে সাথে নিজেরও খেয়াল রেখো কেমন? অন্যদিকে বিয়ন ইন্ডাস্ট্রিজের ভেতর থেকে বের হলো জাঙ্কুক আর জিহব। যাক বাবা, অবশেষে ডিল ফাইনাল। কতদিন ধরে পেন্ডিং এ ছিল। তোর মাকে বাসায় আনা হয়েছে কারণ সে এখন কিছুটা সুস্থ আছে। সকালে, মা জিমিন খেতে এসো। আসছি আসছি, এই নিউজটা পড়েই আসছি। 9টা বেজে গেছে মা, আমাকে ভার্সিটিতে যেতে হবে, তাড়াতাড়ি এসো। ইয়ঞ্জন জিভ কাটলো। মেয়ের তো আজ থেকে ভার্সিটি ক্লাস শুরু। তাড়াতাড়ি করে হাতে নিউজ পেপার ভাঁজ করে রাখলো। হয়ে গেছে, আমরা আসছি। এই প্লেটে নাস্তা বাড়ছে। হঠাৎ কলিং বেল বাজার শব্দে থেমে যায় সে। কি এলো এখন? কি জানি, দেখছি, দাঁড়াও, তোমরা খেতে থাকো। ইয়ঞ্জন আর জিমিন মাথা নাড়ালো। এগিয়ে দরজা খুললো। ওপাশে দুটো অপরিচিত লোক, পরনে কালো পোশাক, ভ্রু কুঁচকে এলো দের। এটা কি মিস কিমতি ইয়ং এর বাসা? জি, আপনারা কারা? জিওব স্যার আমাদের পাঠিয়েছে আপনাকে এই টাকাগুলো দেওয়ার জন্য। এই জিওব স্যারটা আবার কি? আমাকে টাকাই বা দিচ্ছে কেন? যেহেতু আমার নামটা ঠিক বলেছে, তখন তো ভুল বাসাতেও আসেনি। তবে এটা আবার কিসের টাকা? আমি তো কাউকে টাকা ধার দেইনি, কোনো লটারির টিকিটও কিনিনি। তবে আমায় কেন টাকা দিচ্ছেন?
তা তো জানি না ম্যাম, আমাদের দিয়ে পাঠালো তাই এলাম। প্লিজ টাকাটা ধরুন। স্যার বলে দিয়েছে একবার ওনার দেওয়া টাকা আপনি ফিরিয়ে দিয়েছেন, এবার আমরা যেন টাকা আপনাকে দিয়ে তবেই ফিরি। এবার তের আর বুঝতে বাকি রইল না এরা ঠিক কার কথা বলছে আর এটা কিসের টাকা। কদিন আগে যার ভাই হসপিটালে ছিলেন সেই কি আপনাদের স্যার? লোক দুটো একই সাথে মাথা নাড়ালো। ওফো, এবার বুঝেছি আমার রক্তের দাম দেওয়া হচ্ছে তাই না? আমি যেখানে উনার মুখের ওপর বলে এলাম আমি টাকা নিচ্ছি না, সেখানে আবার উনি আমার বাড়ি অবধি আপনাদের পাঠিয়ে দিল। অদ্ভুত তো। শুনুন, আপনাদের স্যারকে বলে দেবেন ফের যদি আমার বাড়ি আনি নাই উনি বা উনার কোনো পাঠানোর লোককে দেখতে পেয়েছি তো ঠ্যাং ভেঙে একেবারে হাতে ধরিয়ে দেব, বুঝেছেন? তের ধমকে লোক দুটো একে অন্যের মুখ দেখলো। ঢোক গিলে বলল, জি জি বুঝতে পেরেছি। ভালো, তো দাঁড়িয়ে আছেন কেন? নাস্তা বেড়েছি, খাবেন? লোক দুটো অবাক হলো। একজন কেসে বলল, জি না না, তবে আর কি, আসুন। কথাটা বলে লোক দুটোর মুখের উপরে দরজাটা লাগিয়ে দিল তে। ভার্সিটিতে তের সব থেকে ভালো বন্ধু লিসা। লিসা সিঁড়িতে বসে পড়ছিল। হঠাৎ গেট দিয়ে তেকে ঢুকতে দেখে তাড়াহুড়ো করে বই বন্ধ করে দৌড়ে এলো তের কাছে। তুই কোথায় ছিলি? তুই 4 দিন ধরে না ফোন করিস আর না ধরিস, ভার্সিটিতেও আসিসনি। মায়ের শরীর একটু বেশি খারাপ ছিল তাই তো ব্যস্ত ছিলাম মাকে নিয়ে। সে কি, কেমন আছেন আন্টি এখন? এখন ভালো আছেন মোটামুটি। লিসা তাৎক্ষণিক ব্যাগ থেকে কিছু নোটস বের করে তের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নে 4 দিনের নোটস, আগে ক্লাস তো করেছিলি তাই ওগুলো নোট করিনি। আমি তো এখনো তোর কাছে চাইনি আর তুই বুঝে গেলি? না বোঝার কি আছে, বেস্ট ফ্রেন্ড কি আর এমনি এমনি হয়েছি নাকি? আর তাছাড়া এত ভালো স্টুডেন্ট তুই, আর সামান্য কারণে কিনা রেজাল্ট খারাপ হবে এটা আমি হতে দেবো নাকি? আনন্দেতে লিসাকে জড়িয়ে ধরলো। ভার্সিটি ক্লাস শেষ করে লিসাকে বিদায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তে। বাসা ভার্সিটি থেকে বেশ কাছে তাই হেঁটেই বাসা ফিরছিল তে। হাঁটার এক পর্যায়ে তার চোখ পড়লো রাস্তার পাশে থাকা একটা বাচ্চা মেয়ের দিকে। বাচ্চা মেয়েটা লাঠি দিয়ে একটা কুকুরকে তাড়িয়ে দেয়, তারপর কুকুরটার মুখে থেকে পড়ে যাওয়া খাবারটা নিজের হাতে তুলে নেয়। অধৈর্য হয়ে খাবারটা নিজের মুখে পড়তে যাবে তার আগে তে বাচ্চাটার হাত ধরে তাকে আটকায়। তে সেই খাবারটা ফেলে দিয়ে নিজের কাছে যেটুকু টাকা ছিল তাই দিয়ে মেয়েটাকে খাবার কিনে দিল। তারপর তে ব্যাগটা পাশে রেখে বেশ যত্ন সহকারে মেয়েটাকে খাইয়ে দিতে শুরু করলো আর মেয়েটিও তৃপ্তি নিয়ে খেতে থাকে। দূর থেকে তেকে অবাক হয়ে একভাবে দেখছে জাংকুক। 1 ঘন্টা ধরে তার গাড়ি জ্যামে আটকে আছে। বিরক্ত হয়ে গাড়ির জানালা খুলে রাস্তার পরিস্থিতি দেখতে তাকিয়েছিল জাংকুক। হুট করে তার চোখ পড়ে রাস্তার পাশে থাকা তের দিকে। এবার একবার দেখাতেই সে চিনে ফেলে। জাংকুক চোখ সরিয়ে নিতে গিয়েও নেয় না। নিজের হাতে এত ভালোবেসে খাইয়ে দেয়া দেখে রীতিমতো স্তব্ধ হয়ে যায় জাংকুক। এমন ময়লা পোশাক পরা একটা বস্তির বাচ্চা মেয়েকে আজকালকার কোনো মেয়ে তো ধারে কাছে ঘেঁষতে দেয় না। 1 হাত দূরে দাঁড়িয়ে 5-10 টাকা ছুঁড়ে মারে, সেখানে এই মেয়েটা ওকে খাইয়ে দিচ্ছে। জাংকুকের মন বলল এই মেয়েটা সেরকম নয় যেরকমটা সে ভেবেছিল। তবে কি এর মধ্যে কোনো গল্প আছে? পর মুহূর্তেই সে ভাবলো থাকলেই বা তার কি এসে যায়। জ্যাম ছুটে গেল। তের দিকে এক পলক তাকিয়ে গাড়ির জানালা কাজ তুলে দিল জাংকুক। তারপর গাড়ি ছুটে চলল তার নিজ গন্তব্যে। ভাই, কিছু বলার ছিল তোমাকে। বল। সেই মেয়েটার ব্যাপারে। কোন মেয়ে? ওই মেয়েটা যে তোমাকে ব্লাড ডোনেট করলো। টাকা পাঠিয়ে দিয়েছিস? আগে শোনো না ভাই, হসপিটাল রিসেপশনিস্টের থেকে মেয়েটার অ্যাড্রেস নিয়ে আমাদের 2 জন লোককে টাকা দিয়ে পাঠিয়েছিলাম। গতবার চেক নেয়নি তাই এবার ক্যাশ পাঠিয়েছিলাম। সো হোয়াট? মেয়েটা টাকা রাখেনি ভাই। জিওপের কথায় জাংকুক অবাক হয়ে গেল। হ্যাঁ ভাই, টাকা তো রাখেনি, উল্টে আমাকে থ্রেট করেছে। মানে? মেয়েটা বলেছে এরপর ওনার বাড়ি আঙিনায় যদি আমি বা আমার কোনো লোক টাকা নিয়ে হাজির হয় তবে জিওপ মুখটা কাদো কাদো করে বলল, তবে নাকি ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবে। হোয়াট? জিওপ, আর ইউ কিডিং উইথ মি? না না ভাই, আমি সত্যিই বলছি। হাউ ডিয়ার হার! জিওন জাংকুকে দেয়া উপহার বারবার রিজেক্ট করছে। কি নাম মেয়েটার? কিম তেইয়ং। বাসার অ্যাড্রেসটা আমাকে টেক্সট করে পাঠিয়ে দে। রাস্তা থেকে দেখা পর থেকে এক মুহূর্ত শান্তি পাচ্ছে না জাংকুক। মনের ভিতর তীব্র অশান্তি হচ্ছে। হুট করে তার বারবার মনে হচ্ছে এখানে আসার পেছনে কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই ছিল। তবে ঠিক কি কারণে একটা মেয়ে নিজ ইচ্ছা এখানে আসবে? এমন তো নয় তাকে তুলে আনা হয়েছে। এত দয়া মায়া যার মনে, সেই মেয়ে শুধু টাকার লোভে নিজেকে বেলাতে এসেছিল। পর মুহূর্তে নিজের ভাবনায় অবাক হলো জাংকুক। এবার আমি কেন এসব নিয়ে ভাবছি? না, আর ভাববো না এসব 3rd ক্লাস টাইপের মেয়েকে নিয়ে। মুখে ভাবে না বললেও এই একটা কথাই তার মাথায় ঘুরছে। উফ গড, এসব কি হচ্ছে আমার সাথে? কেনই বা হচ্ছে? আমি কেন ওই মেয়েটাকে নিয়ে এত ভাবছি? জোরে চিল্লিয়ে কথাটা বলে টেবিলের উপর থেকে ফুলদানিটাকে দেয়ালে ছুঁড়ে মারলো জাংকুক। একটা ভাঙার উৎকট শব্দে দৌড়ে জেগে রুমে এলো জিহোপ। জাংকুক তখন বিছানার উপরে বসা, ঘন ঘন শ্বাস ছাড়ছে। ভাই,
কি হয়েছে তোমার? জিহব, মিস ন্যান্সিকে কল কর। আধ ঘন্টার মধ্যে রুমে কাউকে পাঠিয়ে দিতে বলবি। কিন্তু ভাই এখন তো বিকাল, তুমি তো রাত ছাড়া। হোয়াট আই সে। ওকে ভাই। জিহব ন্যান্সি নাম্বার ডায়াল করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। 20 মিনিটের মধ্যে তার নির্ধারিত রুমের বিছানার উপর একটি মেয়ে বসিয়ে রাখা হয়েছে। জাঙ্কুকের আসার শব্দে মেয়েটি চোখ তুলল। মেয়েটির দিকে জাঙ্কুক ফিরতে 440 ভোল্টেজের ঝটকা খেলো। এটা তো সেই মেয়েটা যার নামটা পর্যন্ত সে জানে না, যার কথা ভাবাতে তার এতটা অস্থিরতা। হে ইউ, আবার এখানে কেন এসেছো? কি এত সাহস দিয়েছে তোমাকে? আমাকে তো ন্যান্সি ম্যাম ডেকেছে। জাঙ্কুক মেয়েটার দিকে ভালোভাবে খেয়াল করলো। কুচকানো কপালটা টান টান হয়ে এলো। ওই, এটা তো সেই মেয়ে নয়, এটা তো অন্য মেয়ে। তবে যে একটু আগে দেখলো, তবে কি ছিল সেসব? আমি কি চলে যাব স্যার? জাঙ্কুক গম্ভীরভাবে উত্তর দেয়, নো। একটা নিঃশ্বাস ফেলে মেয়েটার দিকে এগিয়ে গেল জাঙ্কুক। হঠাৎ চোখে ভেসে উঠল সেদিন রাতে তেল গুটিয়ে বসার দৃশ্য। জাঙ্কুক দাঁড়িয়ে পড়লো, মাথা ঝেড়ে আবার এগোলো। আবার মনে পড়লো তের বাচ্চা মেয়েটাকে খাইয়ে দেওয়ার সময় মুখের সে স্নিগ্ধ হাসিটা। উফ, কি হচ্ছেটা কি আমার সাথে? কি হয়েছে স্যার? আবার আবার তুমি কি চাইছো? হ্যাঁ, কি চাইছো? এখনো দাঁড়িয়ে আছো কেন? বের হও। আই সে গেট আউট ফ্রম হিয়ার। এমন ভয়ানক বাজ খাই ধমকে রুম থেকে দৌড়ে পালালো মেয়েটি। আর পাশে থাকা বেডসাইড টেবিল থেকে পানি ভর্তি গ্লাস উঠিয়ে তাতে চুমুক দিল জাঙ্কুক। আর বিড়বিড় করে বলল, কি চাও তুমি আমার কাছে? অন্যদিকে, হ্যালো স্যার, আমি ন্যান্সি বলছি। ইয়েস মিস ন্যান্সি, বলুন। মানে স্যার, বস তো মেয়েটাকে রুম থেকে বের করে দিয়েছেন। কি, আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ স্যার, তবে আর কি বলছি, মেয়েটাকে ধমকে ধামকে পাঠিয়ে দিয়েছে। ভাই কি বেরিয়ে গিয়েছে ওখান থেকে? জি, কিছুক্ষণ আগে বের হলো। আর যাওয়ার সময় বলে দিয়ে গিয়েছেন যে উনি না বলা অবধি আর কোনো মেয়ে যেন এখানে না আসে। মিস ন্যান্সি, আই থিঙ্ক আপনার কোথাও ভুল হচ্ছে। না স্যার, আমি সত্যি বলছি। ঠিক আছে, আমি দেখছি। ওকে স্যার। লাইন কেটে জিহব মাথা চুলকালো। বাহির হয়েছেটা কি? নিজে তো মেয়ে পাঠাতে বললো, নিজে আবার বের করে দিল। পরের দিন কারো বেল বাজানোর শব্দে সেদিকে এগিয়ে গেল জিমিন। দরজা খুলতে দেখলো দরজার অন্য পাশে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। আপনাকে তো ঠিক চিনলাম না। জিয়ন জাঙ্কুক। আগে কখনো মুখ না দেখলেও নাম শুনে চিনে ফেললো জিমিন। তখনই সেখানে ইয়নজুন আসে। তবে এত বড় স্বনামধন্য বিজনেসম্যান তাদের বাড়িতে ঠিক কি জন্য আসবে ব্যাপারটা ঠিক বুঝে উঠল না সে। তবু ভদ্রতা খাতিরে বলল, ভেতরে আসুন। হ্যাঁ, বসুন না। আমি এখানে বসতে আসিনি। কি যেন নাম? হ্যাঁ, মিস কিম তেইয়ং। আপনার কি হয়? আমার মেয়ে। কেন বলুন তো, কিছু হয়েছে? হয়নি, তবে হবে। ওনাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ডাকুন ওনাকে। ও তো এখন বাসায় নেই, আপনি আমাকে বলতে পারেন। বললাম তো, প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। কোথায় গিয়েছেন উনি? আপু আসলে কিছু জিনিস আনতে গিয়েছে। আপনি বসুন না, ও চলে আসবে। অপেক্ষা করতে আমি পছন্দ করি না। আপনি বরং ওনাকে একটা কথা বলে দেবেন। কি কথা? তৃতীয়বার যদি জীবন জাঙ্কুকের পাঠানো উপহার ফেরত দেওয়া হয়, তার ফলাফল খুব একটা ভালো হবে না। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না জাঙ্কুক। হনহন করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর সেদিকে তাকিয়ে ইয়নজুন বলে উঠল, হাঁটুর বয়সী ছেলের কি অ্যাটিটিউড রে বাবা। পয়সাওয়ালা হলে যা হয় আর কি, ভদ্রতা বলতে কিচ্ছু নেই। এমন লোকের সাথে আমার মেয়ের আবার কি দরকার? আর কোন উপহারের কথাই বা বলছিলেন উনি? অন্যদিকে জাঙ্কুক এক হাত দিয়ে ড্রাইভ করছে আর অন্য হাত দিয়ে একটু পর পর সিগারেট টানছে। মন মস্তিষ্ক জুড়ে একটা কথাই ছুটছে, মেয়েটার বাবা নেই, মা ও বোন কোনো কাজ করতে পারে না, তার মানে মেয়েটাই কিছু না কিছু করছে। ব্যাপারটা ভাবতে গেলে এটাই বোঝা যায় যে দে নিড মানি। বাট তারপরেও আমার পাঠানো টাকাগুলো ফেরত দিল মেয়েটা শুধুমাত্র সেলফ রেসপেক্টের জন্য। মুহূর্তে ধিক্কারে হাসি হাসলো জাঙ্কুক। আজকালকার মেয়েদের আবার সেলফ রেসপেক্ট? এরা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। তাহলে এই মেয়েটা এমন কেন? জাঙ্কুক তো এইসব ভাবনায় ডুবে আছে। বড্ড আশ্চর্যের ব্যাপার তো। এতে মেয়েটাকে ভাবতে গিয়ে হোটেলের সেই মেয়েটার কথা আমার একবারও মনে পড়েনি। বাহ, ব্যাপারটা খুব একটা খারাপ হয়নি, পাগল করে দিচ্ছিল আমাকে। গাড়ি চালাতে চালাতে কথাগুলো ভাবছে জাঙ্কুক। সে তো আর জানে না সেদিনের হোটেলের সেই মেয়েটি কিম তেইয়ং। এসবের মাঝে হঠাৎ কিছুটা দূরে এসে তার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এটার আবার কি হলো? ড্যাম ইট! জাঙ্কুক বারবার গাড়ি স্টার্ট দিচ্ছে, তবুও স্টার্ট নিচ্ছে না। জাঙ্কুক সিট বেল্ট ছাড়াতে ছাড়াতে বলল, আজকে ড্রাইভার ছাড়া বেরিয়েছি আর আজকে এই অবস্থা, ডিসগাস্টিং। গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এলো জাঙ্কুক। গাড়ির সামনের দিকটা হেলান দিয়ে জিহবের নাম্বারে দুবার ডায়াল করলো, কিন্তু ওপাশ থেকে জিহব ফোন রিসিভ করলো না। বিরক্তি চেপে ধরলো তাকে। জাঙ্কুক পুনরায় কল করা মাত্রই এবার জিহব কল রিসিভ করে। কোথায় থাকিস তুই? কতবার কল করতে হয়? সরি ভাই, শাওয়ার নিচ্ছিলাম। শোন, আমার নিয়ে আসা গাড়িটা খারাপ হয়ে গেছে,
আমি তোর ফোনে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, ইমিডিয়েটলি কাউকে দিয়ে অন্য একটা গাড়ি পাঠিয়ে দে। ওকে ভাই, আমি এক্ষুনি পাঠাচ্ছি। 10 মিনিট ধরে তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে আছে জাংকুক। তখনই জাংকুক তার ড্রাইভারকে কল দিয়ে বলে, কোথায় তুমি ড্যামেট? এভাবে কতক্ষণ এই রোদে দাঁড়িয়ে থাকবো আমি? স্যার, আসলে গাড়ি জ্যামে আটকে গিয়েছে। আমি রাস্তার উল্টো পাশেই আছি, কিন্তু জ্যামের কারণে গাড়ি ঘুরিয়ে আনতে পারছি না। ঠিক আছে, তুমি ওখানে গাড়ি সাইড করে পার্ক করো, আমি আসছি। ফোনের লাইন কেটে রাস্তা পার হওয়ার জন্য এগুলো জাংকুক। সচরাচর নিজের গাড়িতে যাতায়াত করার কারণে পায়ে হেঁটে রাস্তা পার হবার এই অভ্যেস তার নেই বললেই চলে, তাই খুব একটা সুবিধা করে উঠতে পারছে না সে। এই পাশে গাড়িগুলো এত স্পিডে ছুটছে যে সে রীতিমতো সামলে উঠতে হিমশিম খাচ্ছে। আরে এই যে গাড়ি আসছে, তো সরে যান। এই যে, শুনতে পাচ্ছেন? পেছন থেকে অনবরত চেঁচিয়ে যাচ্ছে তে। ফেরার পথে কাউকে এমন ঝুঁকিপূর্ণভাবে রাস্তা পারাপার হতে দেখে দাঁড়িয়ে যায় তে। হুট করে লোকটা অন্য দিক থেকে গাড়ি আসতে দেখে চেঁচিয়ে যাচ্ছে তখন থেকে, কিন্তু এত গাড়ির শব্দে এর বলা কথাগুলো কান অব্দি পৌঁছাচ্ছে না জাংকুকের। জাংকুক হঠাৎ লক্ষ্য করলো তার দিকে একটি গাড়ি তীব্র গতিতে এগিয়ে আসছে, কিন্তু সরে যাওয়ার আর উপায় নেই এখন। জাংকুক নিজের চোখ খিচে বন্ধ করে নিল। গাড়ি কাছাকাছি আসতেই আচমকা কেউ জোরে ধাক্কা মারলো তাকে। তাল সামলাতে না পেরে রাস্তার পাশে পড়ে গিয়ে কপালে আঘাত পেল জাংকুক। নিজেকে অক্ষত দেখে বুঝলো সে বেঁচে গেছে। সামনে তাকালে সে দেখতে পায় মাঝ রাস্তায় একটি মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ব্যাপারটা বুঝে উঠতে ধরফর করে উঠে সেদিকে ছুটে গেল জাংকুক। অন্যদিকে ঝাপসা চোখে কাউকে নিজের দিকে ছুটে আসতে দেখলেও স্পষ্টভাবে কিছু বুঝে ওঠার আগে দু চোখের পাতা বন্ধ হয়ে এলো তের। জাংকুক কাছে এসে বসে পড়ল। তের উল্টে থাকা শরীরটা নিজের দিকে ফেরাতে চমকে উঠল জাংকুক। আরে এটা তো সেই হোটেলে মেয়েটা। ওহ শিট, আমাকে বাচ্চাতে গিয়ে নিজেই গাড়ির নিচে পড়ে গেল। ততক্ষণে ড্রাইভারও ছুটে এসেছে। স্যার, আপনি ঠিক আছেন তো? হা করে দাঁড়িয়ে না থেকে গাড়ি নিয়ে এসো, যাও। এক প্রকার হন্তদন্ত হয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে এলো ড্রাইভার। জাংকুক তের মাথা নিচে কোলে রেখে বলে, সামনে যে হসপিটালটা আছে সেখানে চলো ফার্স্ট। ড্রাইভার মাথা নাড়ালো। গাড়ি অনেক দ্রুত ড্রাইভ করছে, আর জাংকুক তাকিয়ে আছে তের দিকে। মেয়েটা আজ থেকে বাঁচালো, না হলে এখানে এই অবস্থায় এতক্ষণে তার থাকতে হতো। প্লিজ গড, সেভ দিস গার্ল। গাড়ি ব্রেক করে জাংকুকের ধ্যান ভাঙে। আবারও দেখে কোলে নিয়ে হসপিটালের ভেতরে ঢুকলো সে। সারা গায়ে তের রক্ত। এত বড় বিজনেসম্যানকে এই অবস্থায় দেখে সেদিকে এগিয়ে এলো হসপিটালে বেশ কয়েকজন নার্স। অ্যাক্সিডেন্ট কেস, ইমিডিয়েটলি স্ট্রেচার নিয়ে আসুন ফার্স্ট। জাংকুক আবারও চিল্লিয়ে বলে, আপনারা এখনো কেন দাঁড়িয়ে আছেন? জাস্ট গো। যাচ্ছি স্যার, যাচ্ছি। চেঁচামেচির শব্দ শুনে চেম্বার ছেড়ে উঠে এলো RM। কি হয়েছে নার্স, এত চিৎকার কিসের? স্যার, বিজনেসম্যান জিওন জাংকুকের কোনো রিলেটিভের অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি, সেজন্য হাইপার হয়ে। পেশেন্ট কোথায়? পেশেন্ট করিডোরে, স্ট্রেচার নিয়ে যাওয়া হচ্ছে। ওকে, তাড়াতাড়ি যান। কথাটা বলে করিডোরে বারান্দার দিকে এগিয়ে গেল ডক্টর RM। কাছাকাছি আসতে জাংকুকের কোলে থেকে দেখে চমকে ছুটে এলো। ইতিমধ্যে স্ট্রেচার নিয়ে হাজির হয়ে ওয়ার্ড বয় সহ দুজন নার্স। জাংকুক কোল থেকে নামিয়ে সেখানে শুয়ে দিল তেকে। মুহূর্তে তিনজন মিলে ICU-তে তেকে নিয়ে গেল। RM এর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। সে হন্তদন্ত হয়ে ছুটে গেল স্ট্রেচারের পিছু পিছু। 1.5 ঘন্টা পর ডক্টর পার্ক আর ডক্টর RM-কে বের হতে দেখে উঠে দাঁড়ালো জাংকুক ঠান্ডা স্বরে, অথচ উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করলো, উনি এখন কেমন আছেন ডক্টর? শি ইজ ফাইন নাও। মাথায় চোট পেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে সেরকম খারাপ কিছু হয়নি, যার কারণে সিরিয়াস কিছু হওয়া থেকে বেঁচে গিয়েছেন উনি। এটা বলে মিস্টার পার্ক চলে যাওয়ার পর নিজের কৌতূহল মেটাতে RM জিজ্ঞেস করলো, মিস্টার জিওন জাংকুক, ওকে আপনি কোথায় পেলেন? আর ওর এই অবস্থায় বা কি করে হয়েছিল? ওনাকে আপনি চেনেন? হ্যাঁ, আমার বন্ধুর মেয়ে। ওহ, আসলে আমাকে বাঁচাতে গিয়ে নিজেই গাড়ি নিচে পড়ে গিয়েছিল। ওহ মাই গুডনেস, কতটা রিস্ক নিয়ে ফেলেছিল মেয়েটা। আমি তো ভাবতেই পারছি না, এই মেয়েটার একটাই সমস্যা, কখনো নিজের কথা ভাববে না, সব সময় শুধু অন্যের ব্যাপারে ভাবছে। এই যে দেখুন, আপনাকে চেনে না, অথচ এই নিয়ে 2 বার আপনাকে বাঁচালো। 2 বার মানে? হ্যাঁ, সে যে আপনার গুলি লেগেছিল, ব্লাড দরকার হয়েছিল, তখন তো ওই আপনাকে ব্লাড ডোনেট করলো। হোয়াট, কি বলছেন আপনি? জি, আমি ঠিক বলছি, তেই তো আপনাকে রক্ত দিয়েছিল সেদিন। কি নাম বললেন? তে, আই মিন কিম তেয়াং। জাংকুকের মুখে শব্দ হলো না। সে কথা বলতে ভুলে গেল কিছুক্ষণ। এই মেয়েটাই কিনা তাকে 2 বার বাঁচালো। জাংকুক কেমন নিশ্চুপ দেখে RM একটু অবাক হলো। কি ভাবছেন মিস্টার জিওন জাংকুক? হ্যাঁ, না কিছু না। ওকে, তবে আমি আসি, আর 10-20 মিনিটের মধ্যেই ওর সেন্স এসে যাবে, চাইলে দেখা করতে পারবেন। RM এর কথায় মৃদু মাথা ঝাঁকালো জাংকুক। ঘুরে ফিরে একটা কথাতেই সব প্রশ্ন আটকে যাচ্ছে জাংকুকের। যেই মেয়ে বারবার হাতে টাকা পেয়েও নিচ্ছে না, সেই মেয়ে কেন টাকার বিনিময়ে আমার সাথে হোটেলে থাকতে গিয়েছিল? কিচ্ছু মাথায় আসছে না, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে মাথাটা। মন বলছে কিছু একটা ব্যাপার আছে, কিন্তু কি? জানতে হবে এবার, আমাকে জানতেই হবে। কিন্তু কিভাবে জানবো? মেয়েটাকে সরাসরি জিজ্ঞেস করলে কি মেয়েটা আমাকে বলবে? তাহলে এখন কি করব? হসপিটালে এক প্রকার হন্তদন্ত হয়ে ছুটে এলো জেহব। ড্রাইভারের থেকে শুনেছে জাংকুক হসপিটালে।
সে এসে দেখে করিডোরের চেয়ারে দুহাত এক করে মুখ বরাবর থেকে চিন্তিত ভাবে বসে আছে জাংকুক। ভাই, এ কি তুই এখানে? ড্রাইভারে থেকে জানতে পারলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তুমি নাকি হসপিটালে আছো, তাই আর থাকতে পারিনি, চলে এসেছি। তুমি ঠিক আছো তো? জাংকুক মাথা নেড়ে হ্যাঁ বোঝালো, কিন্তু চোখে মুখে তার চিন্তার ছাপ স্পষ্ট। কিছু হয়েছে ভাই? আর যে মেয়েটা তোমাকে বাঁচালো তার কি অবস্থা? ভালো জিহব। জানিস এই মেয়েটা কে? কে? কিমতে ইয়াং? কি মানে আগের বারও যে তোমাকে? হ্যাঁ। ওহ গড, মেয়েটা তো সত্যি তোমার জন্য অ্যাঞ্জেল হয়ে এসেছে ভাই, না হলে বারবার তোমাকে বাঁচাচ্ছে কেন? কি বললি অ্যাঞ্জেল? উল্টো আমার তো মনে হচ্ছে ওর সাথে দেখা হবার পর থেকে আমি বারবার বিপদে পড়ছি। ভাই এসব তুমি কি বলছো? আচ্ছা ঠিক আছে বাদ দাও, মেয়েটার সাথে দেখা করেছো? এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো জাংকুক। তার অনুমান সত্যি হলে এভাবে মেয়েটার সামনাসামনি যাওয়া ঠিক হবে না। তুই গিয়ে দেখা করে আয়। আর হ্যাঁ, মেয়েটার সামনে কিন্তু আমার নাম বলতে যাবি না আবার। কিন্তু তুমি? আমি একটু আসছি। জাংকুক চলে যায়। বেডের উপরে আঁচড়োয়া হয়ে বসে আছে তে, মাথায় ব্যান্ডেজ করা। ডাক্তার বলেছে পায়ে তেমন কিছুই হয়নি, কিন্তু পেশিতে টান পড়ায় ব্যথা হচ্ছে, 2-1 দিন বাদেই ঠিক হয়ে যাবে। আজ টিউশনে 2টো বেতন নিতে গিয়েছিল সে, আর সেগুলো নিয়ে বাজার নিয়ে ফেরার পথে এত কিছু ঘটে গেল। মা নিশ্চয় অপেক্ষা করছে, ভীষণ চিন্তাও করছে। আরে আঙ্কেল কি মাকে কিছু জানিয়েছে নাকি আবার? কে জানে। তের ভাবনা অবসান ঘটিয়ে কেবিনের ভিতরে প্রবেশ করলো জিহব। তে অবাক হয়ে বলল, আরে আপনি এখানে? কি করব বলুন, ঘুরে ফিরে আপনার সাথেই দেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ কিন্তু আমি এখানে কেন সেটাই তো ভাবছেন, তাই তো? জি। না না, ভাবেন না যে আবারও টাকা দিয়ে আপনাকে অপমান করতে এসেছি, পা ভাঙার ভয় আমার আছে। তবে কেন এসেছেন? আসলে আজকেও আপনি যে লোকটাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছিলেন সেটা আমার ভাইই ছিল, সেই ভাই যাকে আগের বারও আপনি বাঁচিয়েছেন। কি উনি আপনার ভাই ছিলেন? ওদের কথার মাঝে কেবিনে ঢুকলো আরএম। আরে মিস্টার জিওপ আপনি? হ্যাঁ, ভাই পাঠালো। আসলে ওর ইম্পর্ট্যান্ট একটা কাজ পড়ে যাওয়ায় ও চলে গিয়েছে। ওহ আচ্ছা, তে মামনি তোমার মাকে আমি ফোন করে জানিয়ে দিয়েছি, তবে অ্যাক্সিডেন্টের কথা জানাইনি, শুধু শুধু চিন্তা করবে। আমি শুধু বলেছি তুই আমার কাছে আছিস, এতটুকুতেই হবে আঙ্কেল। অনেক ধন্যবাদ তোমাকে। আরএম প্রেসক্রিপশন এগিয়ে দিয়ে বলে, ঠিক আছে এই নে রাখ, এটা ডক্টর পার্কের থেকে নিয়ে এলাম, সব ওষুধ সময় মতো খাবি কেমন? উনি তো অসুস্থ, এটা আমার কাছে দিন, আমি রাখছি। আচ্ছা এই নিন। ওনার তবে রিলিজ তাই না? হ্যাঁ। তে তুই তাহলে একটু অপেক্ষা কর, আমি কজন পেশেন্ট দেখে তারপর তোকে পৌঁছে দিয়ে আসবো। না না, আপনার যেতে হবে না, আমি ওনাকে পৌঁছে দিয়ে আসবো। সে কি, আপনি কেন যাবেন? প্লিজ এটাতে না করবেন না। তাছাড়া ডক্টর আরএম আপনাকে দিয়ে আসার সময়টুকুতে অনেক পেশেন্টকেই দেখতে পারবেন না, তাই না বলুন? কত লোক সিরিয়াল ধরে আছে, তাদের কষ্টটাও কমে যাবে। যে হোক খুব ভালোভাবে বুঝে গিয়েছে তার এই ট্রিকটা কাজে লাগবে। এই কথা শুনলে কেউ না বলবে না, আর সে যা ভেবেছে তাই হয়েছে। ঠিক আছে। তখন জিহব জাংকুককে কল করে। হ্যালো ভাই, বল। ভাই তে রিলিজ হয়ে গেছে, আমি ওনাকে পৌঁছে দিয়ে আসছি। না জিহব, তোকে যেতে হবে না, আমি যাব। কি তুমি যাবে? হ্যাঁ। কেন, কোনো সমস্যা? না সমস্যা হবে কেন, তুমি কোথায় আছো? আমি হসপিটালের কাছেই আছি, আসছি। বলে ফোনের লাইন কাটলো জাংকুক। জিহব বোকা চাউনিতে এদিক ওদিক দেখলো, জাংকুকের আজকাল ঠিক কি হয়েছে বুঝছে না সে। বেশি না ভেবে আবারও কেবিনে ঢুকলো জিহব। এবার তাহলে যাই আমরা, আমার মা ও বোন হয়তো আমার জন্য অনেক বেশি চিন্তা করছে। আসলে আমি যেতে পারছি না, প্লিজ কিছু মনে করবেন না। ভাই বলল ওই আপনাকে পৌঁছে দেবে। উনি আবার শুধু শুধু কেন যাবেন? ইনফ্যাক্ট আপনারও যাওয়ার প্রয়োজন ছিল না, আমি কিন্তু ম্যানেজ করে নিতে পারতাম। হ্যাঁ সে হয়তো আপনি পারতেন ম্যানেজ করতে, কিন্তু আপনাকে পৌঁছে দিতে যাওয়াতে আমরা যে একটু হলেও শান্তি পাবো। আপনি জাস্ট 2 মিনিট বসুন, ভাই এক্ষুনি এসে পড়বে। আচ্ছা ঠিক আছে। মিনিট 2 বাদে কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালো জাংকুক। শান্ত স্বরে ডেকে উঠল, জিহব। শুনে দরজার দিকে ফিরলো জিহবতে দুজনেই। কেবিনের দরজা দিকে তাকাতে চোখ দুটো ক্রমশ ফুটবলের মতো গোলগাল হয়ে এলো জিহবের, কারণ জাংকুক মুখে মাস্ক পরেছে এবং জামা কাপড়েও কিছুটা পরিবর্তন এনেছে। এটা কি তার ভাই? ডাক তো ভাইয়ের মতোই দিয়েছিল। ভাই তাই না? জিহবের এমন প্রশ্নের উত্তরে দরজা ছেড়ে এবার ভেতরে তের বেডের পাশে এসে দাঁড়ালো জাংকুক। তের দিকে চোখ পড়তে দেখলো বড় বড় চোখে দৃষ্টি নিয়ে মুখটা হা করে তার দিকেই তাকিয়ে আছে। জিহব আরএমকে ডাক, বল পেশেন্টকে আমি নিয়ে যাচ্ছি। এতক্ষণে জিহব বুঝে গিয়েছে যে এটা তার ভাই, কিন্তু এমন ভাবে কেন এসেছে সেটা এখনো বুঝতে পারছে না সে। জিহব কিছু একটা বলেছি তোকে? হ্যাঁ হ্যাঁ ভাই যাচ্ছি আমি। কিন্তু জিহব উঠে যাওয়ার আগে কেবিনে প্রবেশ করলো আরএম। ডক্টর হওয়াতে পেশেন্টের ভিড়ে ভীষণ ব্যস্ত সে, তাও বন্ধুর মেয়েকে নিজের মেয়ে থেকে কোনো অংশেই কম ভালোবাসেন না তিনি। তে একবার নিচের দিকে তাকিয়ে আবার জাংকুকের দিকে তাকিয়ে মনে মনে ভাবলো, হাসপাতালে আসলে অনেকে এখানকার ভেসে আসা গন্ধটা সহ্য করতে পারে না, তাই হয়তো মুখে মাস্ক পরেছে।
কিন্তু চোখে সানগ্লাস। হাসপাতালের ভেতরে কেউ সানগ্লাস পরে আসে? কি জানি বাবা, বড়লোকদের ব্যাপার স্যাপার। একেবারে চোখ মুখ এমনকি চুলটা অবধি ক্যাপ দিয়ে ঢেকে এসেছে। ভারী অদ্ভুত তো লোকটা। চোখ দুটো ঘুরিয়ে জাঙ্কুকের পা থেকে মাথা অবধি একবার দেখে নিল তে। আরিমের সাথে কথা শেষ করে এবার তের দিকে তাকালো জাঙ্কুক। যাক, এবার মেয়েটা আগের মতো হা করে তাকিয়ে নেই। হয়তো এতক্ষণে আমার এমন রূপ হজম হয়ে গিয়েছে। তো মিস, যাওয়া যাক। মাথাটা হালকা কাত করে সায় জানালো তে। বেড থেকে পা নামিয়ে ফ্লোরে ঠেকাতেই ব্যথায় কুকিয়ে উঠলো একেবারে। পড়ে যেতে নিতে বাম হাত আঁকড়ে ধরে সামলালো জাঙ্কুক। হোয়াট হ্যাপেন্ড? জাঙ্কুকের এমন প্রশ্নে ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো তে। এইরকম প্রশ্নটা ঠিক আগেও শুনেছে সে, কিন্তু কোথায়? তের দৃষ্টি কিছুটা হলেও আঁচ করতে পারে জাঙ্কুক প্রসঙ্গ পাল্টাতে বলে, আপনার কি হাতে সমস্যা হচ্ছে? কিছুটা। জাঙ্কুক সাথে সাথে তেকে কোলে তুলে নিল। জাঙ্কুকের এমন কাজেতে নিজেও বিস্মিত। যেও রীতিমতো মুখটাকে আলিবাবার সে গুহা সাইজ করে ফেলেছে। চোখের সামনে একে দেখছে সে। আরে আরে, কোলে তুলছেন কেন? নামান, আমাকে নামান। নামান বলছি। চেনা নেই একেবারে কোলে নিয়ে হাঁটছেন আমাকে। কি হলো, নামান বলছি তো। জাঙ্কুকের কোলে হাত পা ছোড়াছুড়ি শুরু করে দিয়েছে তে। লিসেন, এভাবে লাফাতে থাকলে একদম মেঝেতে ফেলে দেব, সেটা নিশ্চয়ই ভালো হবে না। তাই একদম চুপ করে থাকুন। এমন ধমকানিতে চুপ হয়ে গেল তে। সারা গায়ে ব্যথা, পায়ে তো আরো বেশি ব্যথা। এমন অবস্থায় যদি নিচে ফেলে দেয় তবে এক সপ্তাহেও আর সোজা হয়ে দাঁড়ানো যাবে না। তাই চুপ থাকাটাই শ্রেয়। তেকে কোলে নিয়ে গাড়ির সামনে সিটে বসিয়ে দিল জাঙ্কুক। নিজেও গিয়ে বসে পড়লো ড্রাইভিং সিটে। সিট বেল্ট বাঁধুন। হ্যাঁ, বাঁধছি। জাঙ্কুক তের দিকে একবার তাকিয়ে আবার সামনের দিকে ফিরে তাকালো। কি লাভ এসব করে? এমন কথা বাইরের দিক থেকে দৃষ্টি সরিয়ে পাশে বসে থাকা জাঙ্কুকের দিকে ফিরে তাকালো তে। ঠিক বুঝলাম না। আই মিন, এইভাবে নিজের লাইফ রিস্ক নিয়ে কাউকে বাঁচিয়ে কি লাভ হয় আপনার? পুরোটাই তো ক্ষতি। আজকে তো আপনার খারাপ কিছু হতে পারতো, তাই না? লাভ লোকসান বিবেচনা করলে কাউকেই বাঁচানো যায় না। ইভেন কাউকে সাহায্য অব্দি করা যায় না। সবসময় নিরপেক্ষভাবে চিন্তা করে পদক্ষেপ নিতে হয়। তাতে কাউকে বাঁচাতে গিয়ে যদি আমার কিছু হয়ে যায় তাতেও আমার কিছু এসে যায় না। কারণ আমার মাকে দেখে রাখার জন্য আমার বোন আর আরেম আঙ্কেল আছেন। জাঙ্কুক আবারও আরেক দফা অবাক হলো। এই মেয়েটাকে সে যেমন ভেবেছিল মেয়েটা মোটেও সেরকম না। অন্যদিকে ঘরে এই মাথা থেকে ও মাথা পায়চারি করছে ইয়ঞ্জন, আর তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে জিমিন। একবার ঘড়ির দিকে তো আরেকবার সদর দরজা দিকে তাকাচ্ছে সে। 6 ঘন্টা গড়িয়ে এবার 7 ঘন্টা হতে চললো, তে ফেরেনি। সে কখন আরিম ভাইজান ফোন করে জানিয়ে দিয়েছিল তে নাকি হসপিটালে গিয়েছে। আরিম ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছে বুঝলাম, কিন্তু এতক্ষণে তো এসে যাওয়ার কথা। মা, তুমি একটু শান্ত হও, আপু ঠিক চলে আসবে। মা আর বোন নিশ্চয়ই এতক্ষণ না খেয়ে বসে আছে। থাকবেই তো, আমাকে ছাড়া কখনো খেয়েছে? ইস, মায়ের ওষুধ সব মিস হয়ে যাবে তাহলে। গাড়ি ব্রেক কষায় ভাবনা জগৎ থেকে বেরিয়ে এলো তে। আই থিঙ্ক আমাদের নামা উচিত, এসে গেছি। তে বাইরে তাকালো, দেখলো গাড়ি তাদের বাসার সামনে এসে থেমেছে। কথা না বাড়িয়ে দরজা খুলে বের হতে নিলে খপ করে ওর হাতটা ধরে ফেললো জাঙ্কুক। একা একা হেঁটে যেতে পারবেন তো? জাঙ্কুকের কথা মানে বুঝতে পেরে নিচের দিকে তাকালো তে। আসলেই তো পায়ের ব্যথা কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু এই লুকটা করলে আর ওঠা যাবে না, কিছুতেই না। হ্যাঁ, পারবো। ওকে, তাহলে নামুন। জাঙ্কুকের এমন কথায় তে প্রচন্ড রাগ হচ্ছে। এটা কেমন লোক? সে মুখে পারবে বললো, উনিও বিশ্বাস করে নিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, হাঁটতে তো তাকে হবেই। তাও এমন রাগী ইগোয়েস্টিক লোকের গাড়িতে বসে থাকবে না। ভাবনার মধ্যে ওপাশে দরজা দিয়ে বের হলো জাঙ্কুক। তে পাশে এসে দরজা খুলে দিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। আর তে মনে মনে জাঙ্কুককে বকাবকি করে পা কোনো রকম মাটিতে ঠেকাতে আবারও তাকে একরাশ চমক উপহার দিয়ে হুট করে কোলে তুলে নিল জাঙ্কুক। এ কি, কোলে নিয়েছেন কেন? বলেছিলাম তো হাঁটতে পারবো। লিসেন, আমি জানি কার দৌড় কতটা। লোকটা কি আমাকে অপমান করলো? ঘরে দরজা খোলা পেয়ে বেশ সুবিধেই হলো জাঙ্কুকের। থেকে কোলে নিয়ে ঢুকে পড়লো সে। এগিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিয়ে পকেটে হাত গুজে দাঁড়িয়ে রইল। তুই মা, কোথায় ছিলি তুই এতক্ষণ? এ কি, তোর মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে? আপু, কি হয়েছে তোমার? মা, জিমি, কিচ্ছু হয়নি আমার, জাস্ট একটু কেটে গিয়েছে। এই একটুখানি। আঙ্কেলের কাছে গিয়েছিলাম, ব্যান্ডেজ করে দিল। এত চিন্তার কিচ্ছু নেই। এই 1 সেকেন্ড, আপনি মিথ্যে কেন বলছেন? কেন লুকাচ্ছেন সবটা? সত্যিটা ওনাকে বলে দিন। আপনি কে আর কিসের সত্যি? আমি কি সেটা না হয় পরে জানলেন, আগে আসল ব্যাপারটা আপনার শোনা উচিত। আপনার মেয়ে মিথ্যে বলছে। মিথ্যে বলছে? কি রে মা, উনি কি বলছেন এসব? আপু, তুমি কি মিথ্যা বলছো? আরে জিমিন, উনি মজা করছেন। আপনি কেন মা আর জিমিনের সাথে এমন মজা করছেন বলুন তো? চুপ করে থাকুন। লাইক সিরিয়াসলি আপনার মনে হচ্ছে আমি মজা করছি? আমি না, আমি। হয়েছে, কি শুরু করলি এসব? আমাকে একটু সব পরিষ্কার করে বলবি? না মা, পরিষ্কার ভাবে তোমাকে আমি বলে দিয়েছি, আর কিছু তোমাকে শুনতে হবে না। আর উনি কি সেটা জিজ্ঞেস করছিলে না? উনি আমার পরিচিত।
না, ঠিক অপরিচিতর মতন পরিচিত। আমাকে এগিয়ে দিতে এসেছেন। অপরিচিতর মতো পরিচিত? আরে আমি বোঝাতে চাইছি আঙ্কেলই পরিচিত, তাই আমারও পরিচিত, বুঝেছো? এই মেয়েটা সত্যি কথাটা বলবে না দেখে কতগুলো মিথ্যে বলে যাচ্ছে। জাস্ট আউট অফ থিঙ্কিং। শুধুই কি মা বলে চিন্তা হবে সেজন্য? এছাড়া তো আর কোনো কারণ চোখে পড়ছে না আমার। এ কি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না আপনি। আমার আসলে আর্জেন্ট একটা মিটিং রয়েছে, আমাকে যেতে হবে এখন। সে কি একেবারে খালি মুখে যাবেন? এমন ভাবে কথা বলছে যেন শ্বশুর বাড়িতে এসেছি। ডিসগাস্টিং। আপাতত বিরক্তিটা সাইডে চেপে রেখে জাঙ্কুক ধীরস্থির গলায় বলল, আই হ্যাভ টু গো। চলি। কথাটা বলে তের দিকে একবার তাকালো, তারপর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল জাঙ্কুক। রাতে জাঙ্কুক অনেক ড্রিঙ্কস করে, কারণ তার মাথায় আর চোখে শুধু তের প্রতিচ্ছবি ফুটে উঠছিল। সকালে ঘুম ভাঙতেই উঠে বসলো জাঙ্কুক। মাথাটা ভারী ঝিম ধরে রয়েছে, সাথে মৃদু ব্যথাও করছে। সে উঠে ড্রয়ার খুলে বামটা বের করলো। হঠাৎ কাগজের মতো কিছু একটা দেখে সেদিকে মনোযোগ দিল। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে বুঝতে পারলো এটা প্রেসক্রিপশন। ওহ শিট, এটা তো কিম থেইয়াং এর প্রেসক্রিপশন ছিল। আমি দিতে একদম ভুলে গিয়েছি। অন্যদিকে ঘুম থেকে আড়মোড়া ভেঙে উঠে বসলো তে। তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়লো। এখন একটু পায়ের ব্যথাটা কমেছে। ওয়াশরুমের দরজা আটকে ব্রাশে পেস্ট লাগাতে লাগাতে ভাবনা অতলে তলিয়ে গেল তে। সামনে কত খরচ, মায়ের ঔষধ, নিজেরও বোনের পড়াশোনা, খাবার, টুকিটাকি খরচ। সামান্য দুটো টিউশনের স্বল্প বেতন দিয়ে কিভাবে সম্ভব? না, মাথায় কিচ্ছু আসছে না। আঙ্কেলের থেকে এবার কত নেব? এই অবধি মায়ের সব ওষুধের খরচ দিয়েছিল, এমনকি আমাদের খাবারের খরচটাও। এখন আমাকেই কিছু একটা করতে হবে। এদিকে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে ওভাবে বসে আছে জাঙ্কুক। ঠিক কাকে দিয়ে এটা পাঠাবে সেটাই ভাবছে। অনেক ভেবে সিদ্ধান্ত নিল সে নিজে যাবে, তবে প্রেসক্রিপশনটা দিয়েই চলে আসবে। একবার তাকাবেও না, না হলে সারাদিন ওই মেয়ের ছায় তাকে তাড়া করে বেড়াবে। যেমন ভাবা তেমন কাজ। জাঙ্কুক বেরিয়ে গেল তেদের বাড়ির উদ্দেশ্যে। এদিকে কলিং বেল বেজে উঠতেই জিমিন এসে দরজা খুললো। দরজা খুলতেই দেখলো সকাল সকাল বাড়িওয়ালা হাজির। কেমন আছো? জি ভালো, ভেতরে আসুন। ইয়নজন তার রুমে ঘুমিয়েছিল, কারণ ডাক্তার তাকে বলেছে বিশ্রাম নিতে। তে একটু পরে এসে হাজির হয়। এদিকে তেদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে ধূপধাপ সিঁড়ি বেয়ে উপরে উঠলো জাঙ্কুক। দরজার সামনে আসতেই ভেতর থেকে কোনো পুরুষালী কণ্ঠে চিৎকার শুনে দাঁড়িয়ে পড়লো ওখানেই। কথাবার্তায় যা বুঝতে পারলো লোকটি ভাড়া চাইতে এসেছে, তার মানে লোকটি ওদের বাড়িওয়ালা। দেখুন, বারবার আমি আপনাদের ছাড় দিতে পারবো না। গত 2 মাস ধরে তো ছাড়ই দিচ্ছি। আমার দিকটাও তো দেখবেন, তাই না? এই নিয়ে 3 মাসের ভাড়া বাকি। কোন বাড়িওয়ালা মেনে নিবে বলুন তো? তাও আপনার এই অবস্থা দেখে আমি আপনাদের ছাড় দিয়েছি, কিন্তু আমি আর পারছি না। আমারও তো পেটের টান আছে নাকি? আপনি আপুকে এত কথা কেন শোনাচ্ছেন? আপু বললো তো আপনার ভাড়া আপনি পেয়ে যাবেন। এখন আমাদের হাতে টাকা নেই, বোঝার চেষ্টা করুন। পেয়ে যাব, কিন্তু সেটা কবে? আর 2 মাস পর? না, 2 দিন পরেই পাবেন। প্লিজ মায়ের সামনে এমন চেঁচাবেন না। মায়ের শরীরটা খারাপ। তো তাতে কি? তোমার বোনের শরীরটা তো ভালোই আছে, সেটাকে কাজে লাগাও। কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি আগামী 2 দিনের মধ্যে আমার টাকা চাই, পুরো টাকা। না হলে কি হবে কথা দিতে পারছি না। টাকা না দিয়ে বাড়ির গন্ডিও পার হতে পারবে না, আর এখানে থাকতেও পারবে না। তোমাদের ভদ্র মানুষ মনে করেছিলাম, তাই এতদিন ভদ্রভাবেই কথা বলেছি। টাকা না পেলে মা সহ মেয়েদেরকে ঘাট ধরে বের করব। এখন চলি। বাড়িওয়ালা যেতে সোফার উপর ধূপ করে বসে পড়লো তে। হতাশায় মাথা চেপে ধরলো। আপু তুই একদম চিন্তা করবি না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে জাঙ্কুক ঘরে বাইরে থেকে সবকিছুই শুনছে। তে চোখে পানি মুছে পাশ ফিরতেই চমকে গেল। এতক্ষণে জাঙ্কুকের দিকে তার চোখ পড়লো। সেই মাস্ক, সানগ্লাস আর মাথায় ক্যাপের অভিনব সাজে চিনতে বেশি অসুবিধা হয়নি তার। আপনি এখানে কখন এলেন? অনেকক্ষণ। কিন্তু কেন এসেছেন জানতে পারি? আপনার প্রেসক্রিপশনটা আমার কাছে রয়ে গিয়েছিল, ওটা ফেরত দিতে এসেই শুনেছি বাড়ি ভাড়ার ব্যাপারটা। ওহ আচ্ছা, আপনি তো জব করছেন তাই না? জব? সবে অনার্স 2nd ইয়ারে পড়ছি। আজকাল তো চাকরি বাজারে অভিজ্ঞ লোক ছাড়া নিতেই চায় না, আর আমি তো পুরোটাই অনভিজ্ঞ যাকে বলে। খুঁজিনি এমনটা নয়, তবে পাইনি। টিউশনি টাকা দিয়ে যেটুকু। হঠাৎই থেমে গেল তে। মাথায় এলো সে ঘরের কথা বাইরের লোককে বলছে। প্রসঙ্গ পাল্টাতে বলল, আপনি বসুন না, আমি চা আনছি। আমি চা খাই না, এই নিন আপনার প্রেসক্রিপশন। আমি এখন আসি, আপনার মায়ের খেয়াল রাখবেন। আর আপনারও। জাঙ্কুকের চোখে চোখ তুলে তাকালো তে। তাকানো দেখে অনেকটা অস্বস্তি লাগলো জাঙ্কুকের। বুঝলো সে ভুল কিছু বলে বসেছে। কথাটা তার মুখ ফসকে বেরিয়ে গেছে। আজ অব্দি সে এমন কথা কাউকে বলেছে কিনা মনে নেই। জাঙ্কুক তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে গেল। এবার যে দাবার চাল ঘুরবে মিস্টার কিম থেইয়াং। কিভাবে ঘুরবে আপনি নিজেও জানেন না। কি কি হয় জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জাঙ্কুকের ভাবনার মাঝে দরজায় নক পড়লো। ভাই ডেকেছিলে? ভেতরে আয়। কিছু কি হয়েছে ভাই? উত্তর হিসেবে জিহুপের দিকে পেপারসের মতো কিছু একটা এগিয়ে দিল জাঙ্কুক। নে এটা ধর।
জিহব হাতে নিল, উল্টে পাল্টে বেশ ভালোভাবে পড়ে নিয়ে বুঝতে পারলো এটা একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার, কিন্তু কার জন্য? আর এখানে আমাদের অফিসের নামটাও তো ভুল এসেছে ভাই। জিওন ইন্ডাস্ট্রির জায়গায় শুধু জেকে ইন্ডাস্ট্রি লেখা এসেছে। কার জন্য সেটা না হয় পরে জানবি, তবে অফিসের নাম আমি ভুল দেইনি, এটাই হবে। ইনফ্যাক্ট আজকেই অফিসের নেম প্লেট চেঞ্জ হবে, আর অফিসের বসের নামটাও দেয়া নেই। সেটা লক্ষ্য করিসনি? হ্যাঁ, কিন্তু কেন ভাই? অবভিয়াসলি কারণ আছে। লিসেন জিহব, ম্যানেজারকে দিয়ে এটা পাঠাবি। আর হ্যাঁ, আমি যা যা বলতে বলবো ঠিক তাই তাই যেন বলা হয়। একটা ওয়ার্ড বেশিও না আর একটা ওয়ার্ড কমও না, বুঝলি? ওকে ভাই, তাই হবে। আচ্ছা, এবার তাহলে তুই আয়। হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বেরিয়ে গেল জিহব, আর বাঁকা হাসি খেলে গেল জাঙ্কুকে ঠোঁট জুড়ে। চেয়ারে হেলান দিয়ে নিজের সাথে বিড়বিড় করে বলল, বলেছিলাম না জিহন জাঙ্কুক কারো দান নেয় না। এভাবে না হোক ওভাবে, যে কোনো একভাবে আপনাকে তো হার মানতেই হবে মিস কিম থেইয়াং। এখন কি করবি আপু? তুই চিন্তা করিস না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। আর মাকে এগুলো বলিস না কিন্তু। হঠাৎ কলিং বেলের শব্দেতে আর জিমিনের ধ্যান ভাঙে। এখন আবার কে এলো? কে আবার? ওই কাইল্লা ভুড়িওয়ালা বাড়িওয়ালা ছাড়া আর কি আসবে? কালকে আসতে বলেছি, আর আজ কেন এসেছে? দেখাচ্ছি মজা। তে বেশ রাগ নিয়ে দরজা খুললো। ওপাশে কে আছে না দেখে বলতে শুরু করলো, এই আপনার কোনো কাজ নেই, আবার এসেছেন? পুরো কথা শেষ না করতে একজন ফর্মাল পোশাক পরা পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে জিভ কাটলো তে। কে এলো রে আপু? তে লোকটির দিকে তাকায়। লোকটি ভদ্রভাবে বলে, আপনি মিস কিম তেহিয়াং তাই না? জি। লোকটি একটা ফাইল এগিয়ে দিয়ে বলে, এটা আপনার। কি এটা? পড়ে দেখুন। জেকে ইন্ডাস্ট্রিতে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। কিন্তু আমি তো চাকরির জন্য অ্যাপ্লাই করিনি। যে এটা আমাদের অফিস থেকে গোল্ডেন অফার, সেসব ব্রাইট স্টুডেন্টদের জন্য। এক এক বছর এক এক ভার্সিটির টপার স্টুডেন্টদের চান্স দেওয়া হয়। এবছর আপনাদের ভার্সিটি থেকে আপনাকে সহ আরো কয়েকজনকে দেওয়া হচ্ছে। আমরা আপনাদের ভার্সিটিতে খোঁজ নিয়ে তবে এসেছি। লাস্ট ইয়ার এক্সামে আপনার রেজাল্ট সব থেকে ভালো ছিল, এই জন্যই আপনিও চান্সটা পাচ্ছেন। কি সত্যি? আর হ্যাঁ, এই নিউজটা লিক করবেন না। আই মিন আপনার ভার্সিটিতে এই ব্যাপারটা যেন জানানো না হয়। কেন? এই যে আপনারা বললেন আপনারা খোঁজ নিয়ে এসেছেন আমার ভার্সিটি থেকে। হ্যাঁ, কিন্তু সেটা টেকনিক্যালি জেনে নিয়েছি। এইরকম কোনো ব্যাপার জানাজানি হওয়াটা আমাদের অফিসের আউট অফ রুলস। তাছাড়া এটা আমাদের কাজে ব্যাঘাত ঘটাতে পারে, তাই আপনাকে বলছিলাম যে যদি কাউকে না বলতেন। জি, বুঝতে পেরেছি, আমি কাউকেই বলবো না। থ্যাঙ্কস, তবে আপনি কালই অফিসে আসুন, আর এখানে সমস্ত ডিটেলস আর অ্যাড্রেস দেওয়া আছে। আপনার অসুবিধা হবে না। ঠিক আছে। দরজা লাগিয়ে ভিতরে এলো দে। দরজায় পিঠ গিয়ে ফাইলটাকে বুকের সাথে চেপে ধরলো। এখনো বিশ্বাস হচ্ছে না, সত্যি কি এভাবে চাকরি পাওয়া সম্ভব? এই চাকরির জন্য কত ঘুরেছে এক সময়, কত ইন্টারভিউ দিতে গিয়ে হতাশ হয়ে ফিরেছে। তখন পাশের রুম থেকে এর মা এসে বলেন, কে রে মা, কে এসেছিল? একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে মা, আমার অ্যাপ্লাই ছাড়াই। আপু তুই সত্যিই চাকরি পেয়েছিস? কি মজা! অ্যাপ্লাই ছাড়া আবার চাকরি? সেটা কিভাবে? এটা নাকি ভার্সিটি ভালো ছাত্রছাত্রীদের চান্স দেওয়া হয়ে থাকে ওনাদের অফিস থেকে, আর সেটা প্রতি বছর। এই বছর আমি সহ আরো কয়েকজন পাচ্ছি। ওহ যাক, ভালোই হলো, আল্লাহ একটা উপায় করে দিয়েছেন। কিন্তু কালই যেতে বলেছে। এত খুশির মধ্যেও কোথাও একটা মনের মধ্যে খচখচানি অনুভব করে তে। চাকরির লেটার, অথচ বসের নাম নেই। আবার কোনো ধান্দাবাজের কারবার না তো? বিষয়টা তো কাল গেলেই জানতে পারবো। পরের দিন অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো তে। ঠিকানা অনুযায়ী রিক্সা থেকে ভাড়া মিটিয়ে নেমে পড়লো। জেকে ইন্ডাস্ট্রি এর সামনে অবাক হয়ে চারপাশ দেখলো। ধাঁধিয়ে গেল তার চোখ। বাপরে, এত বড় অফিস! এত বড় অফিসে আমি কাজ করব? বেশ নার্ভাস হয়ে ভেতরে ধীর পায়ে প্রবেশ করলো তে। সে কি আর জানে বাইরে সিসি ক্যামেরা ফুটেজে তার প্রত্যেকটা পদক্ষেপ ক্রমশ কারো চোখবন্দি হচ্ছে। তারপর একজন স্টাফ এসে তেকে একটা কেবিনের দিকে এগিয়ে দিল। মে আই কাম ইন স্যার? অনুমতি পেয়ে কাচের দরজাটা মৃদু ঠেলে ভেতরে ঢুকে পড়লো তে। বুক দুরু দুরু কাঁপছে, কিন্তু সামনে তাকিয়ে চেয়ারে বসা লোকটিকে দেখতেই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে যায় তে। মিস্টার জিহব আপনি? জিহবও অবাক হওয়ার ভান করলো। আরে কিম তেহিয়াং যে, আপনি এখানে? তার মানে এটা আপনাদের অফিস? হ্যাঁ, কিন্তু আপনি? আমি তো এসেছি এখানে জবের জন্য। ওহ আই সি, আপনি সেই ক্যান্ডিডেট। প্লিজ বসুন। আপনি তার মানে কিছুই জানতেন না? জানতাম না ঠিক তা নয়, জানতাম, তবে সে যে আপনি হবেন সেটা জানতাম না। যাক, ব্যাপারটা তাহলে আপনার ইচ্ছাকৃত নয়। জি একদমই নয়। তো এখন কি আমি সিলেক্ট হয়েছি? অবশ্যই। আমি ঠিক কোন পদে নিযুক্ত হব? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার? না, আমার ভাইয়ের। ওহ, উনিই তাহলে? জি, এই অফিসের মালিক। কাল থেকে তবে আপনার জয়েনিং। তার আগে আপনাকে একটা ছোট্ট ফর্মালিটি পূরণ করতে হবে। ওয়েট,
কথাটা বলে ড্রয়ার টেনে খুলল জেহব। নীল রঙের একটা ফাইল বের করে এগিয়ে দিল তের দিকে। দুপাতা উল্টে একটা জায়গায় ইশারা করে বলল, নিন এখানে সাইন করুন। কি এটা? ওই যে বললাম জাস্ট ফর্মালিটি, তেমন কিছুই নয়। এটাতে লেখা আছে যে আগামী 3 মাসে আপনি যদি একদিনও অফিসে অনুপস্থিত থাকেন তবে আর এই চাকরিটা আপনার থাকবে না। আপনি চাইলে পড়ে দেখতে পারেন। কোথায় সাইন করতে হবে বলে দিন, আমি করে দিচ্ছি। জেহব একটু হাসলো, আঙ্গুল দিয়ে ইশারা করে বলল, এইখানে। না পড়ে পেপারগুলোতে একে একে সাইন করে দিল তে। তবে এবার আমি আসি। 1 সেকেন্ড, এটা রাখুন। এটা কিসের টাকা? না না, এটা আপনাকে দান দেওয়া হচ্ছে না, এটা তো আপনার বেতনে অ্যাডভান্স আপনাকে দেয়া হচ্ছে। অ্যাডভান্স? কাজের শুরুতেই? জি, এটা এই অফিসের একটা রুলস। সব ক্ষেত্রে না, তবে এই আপনার জবটার ক্ষেত্রে। তে ভাবলো যে অদ্ভুত নিয়মে চাকরিটা পেল, হয়তো এটাও সেই অদ্ভুত নিয়মের অংশ। তাই সে আর কথা বাড়ালো না, হাত বাড়িয়ে টাকাগুলো নিয়ে নিল। তবুও মনের মধ্যে একটু খটকা রয়ে গেল তার। অ্যাপ্লাইয়ের আগে জব অফারটা বুঝলেও জয়নিং এর আগে স্যালারি দিয়ে দেওয়া, এটা ঠিক কেমন অফিস। পর মুহূর্তে খুশি হয়ে ভাবলো, যাক অ্যাডভান্সটা পেয়ে মন্দ হয়নি, ভাড়ার ব্যাপারটা তো চুকে যাবে। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসেতে, তারপর বাড়িওয়ালা টাকাগুলো চুকিয়ে দেয়। অন্যদিকে ফাইল থেকে পেপারসগুলো বের করে উল্টে পাল্টে দেখছে জাংকুক। কখনো নিঃশব্দে সামান্য হাসছে আর ভাবছে কতটা বোকা হলে একজন এডুকেটেড মেয়ে না পড়ে পেপারসে সাইন করে দেয়। তবে এতে অবশ্য তারই ভালো হলো, কোনো ঝামেলা ছাড়াই কাজ হয়ে গেল। মিস কিম থেইয়াং, আপনি নিজেও জানেন না আপনি ঠিক কোন জালে জড়িয়ে পড়েছেন। জিওন জাংকুকের বোনা জালেটা, এখান থেকে বের হওয়া আপনার সাধ্যের বাইরে। আসল খেলা তো কাল জমবে, যখন আপনি আর আমি মুখোমুখি হব। এটা বলে জাংকুক একটা বাঁকা হাসি দিল। অফিসের আজ প্রথম দিন, খুব ভোরে উঠল তে। হাতের সব কাজ শেষ করে নিজেকে প্রস্তুত করে মায়ের পায়ে হাত দিয়ে সালাম করে বেরিয়ে পড়ল তার নতুন জীবনের উদ্দেশ্যে। অফিসে পৌঁছে গেল কিছুক্ষণের মধ্যেই। তারপর একটা জায়গায় গিয়ে বসে পড়ল। এদিকে আয়েশি ভঙ্গিতে রোলিং চেয়ারে হেলান দিয়ে আছে জাংকুক। তার কেবিনের পুরোটাই কাঁচ দিয়ে তৈরি, তবে পার্থক্য এটাই যে বাইরের সবকিছু সে দেখতে পারলেও বাইরের কেউ তাকে দেখতে পায় না। ঠিক এই মুহূর্তে যেভাবে সে তেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, অথচ মেয়েটা বুঝতেও পারছে না। জাংকুক বাঁকা হেসে পিয়নকে ডাকলো, ম্যাডাম আপনাকে বস ডাকছেন। পিয়নের কথায় হালকা মাথা নাড়লোতে পিয়ন চলে যায়, তাই উঠে দাঁড়ায়। দরজার সামনে এসে নক করার উদ্দেশ্যে হাত এগোতে হাত ছোঁয়ার সাথে সাথে দরজা খুলে গেল। সামনের দিকে একটু ঝুঁকে পড়লো তে বুঝতে পারলো এটা রিমোট কন্ট্রোল দরজা। তে দরজা থেকে চোখ সরিয়ে সামনে তাকায়, তার বস উল্টো ঘুরে আছে চেয়ার সমেত। মে আই কাম ইন স্যার? ইয়েস কাম ইন। জাংকুক উল্টো হয়ে ঘুরে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। তো মিস, অফিস কেমন লাগছে? গুড স্যার। আর আপনার বসকে? কথাটা বলে চেয়ার ঘুরিয়ে সামনে ফেলল জাংকুক। গুড স্যার। পুরোটা বলতে গিয়ে সামনে দেখতে কথা বন্ধ হয়ে গেল তের, স্তব্ধ হয়ে গেল সে। তের মুখের এমন অবাক হওয়ার ভঙ্গি দেখে হাসিটা আরো দ্বিগুণ হয়ে গেল জাংকুকের। কি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে মেয়েটা, এতটা সারপ্রাইজড হয়তো আজ অবধি হয়নি। তের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। বললেন না, হাউ ইজ ইউর বস? জিওন জাংকুক আপনি? ইয়েস, আমি জিওন জাংকুক, আজ থেকে যিনি আপনার বস। এটা কি করে সম্ভব? আমার বস তো মিস্টার জেহবের ভাই ছিলেন, তাই না? ইয়েস, ইউ আর রাইট, আমি তো জেহবের ভাই। তার মানে ওই লোকটা আপনি ছিলেন? শুরু থেকেই আপনি সবটা জানতেন? হ্যাঁ। তার মানে এই জন্যই আপনি ওভাবে গিয়েছিলেন আমার সামনে? ইয়া, এইসব পুরোটা আপনার প্রি প্ল্যান ছিল? অবভিয়াসলি। না, এটা কিছুতেই হতে পারে না। আমি চাকরি করব না, আমি এক্ষুনি রিজাইন দেব, জাস্ট এক্ষুনি। আপনার মতো অসভ্য মাফিয়ার বিয়ে কখনোই হব না আমি। এত বড় কোম্পানিতে জব পেতে কত মানুষ আহাজারি করছে আপনি জানেন? আর সেখানে আপনি বিয়েও ছেড়ে দিতে চাইছেন? হ্যাঁ চাইছি, কারণ এখানে থাকাটা আমার জন্য সব থেকে বড় অস্বস্তির কারণ। আর সেটা এখানকার অন্য কিছু নিয়ে নয়, শুধু আপনাকে নিয়ে। আপনাকে দেখলে আমার সে রাতের থেমে যায় শুকনো ঢোক গেলে। মনে পড়ে যায় সেই হোটেলের কালো রাতের কথা। জাংকুক চোখ শুরু করে বলল, কি সেই রাতের? কিচ্ছু না, এত কথা বাড়িয়ে লাভ নেই, আমি আসছি। 1 সেকেন্ড, আপনি ঠিকই বলেছেন, সবটা আমার প্রি প্ল্যান ছিল, সবটা। এই যে আপনাকে এখানে চাকরি দেয়া, তার জন্য ম্যানেজারকে দিয়ে আপনাকে মিথ্যে বলানো, সবটাই আগে থেকে সাজানো। জাংকুকের কথায় হতবাকতে নিষ্পলক চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। এখনই অবাক হবেন না, আপনার জন্য যে এখনো অনেক চমক অপেক্ষা করে আছে। আমাকে চেনেন তো, আমি জিওন জাংকুক, নাম্বার 1 বিজনেসম্যান হিসেবে এক ডাকে সবাই চেনে। আমার আরো একটা পরিচয় আছে, সেটা হলো মাফিয়া জগতের কিং, যেখানে আমার কথাই শেষ কথা। হয়তো বাইরের লোক আমার সে পরিচয়ের কথাটা জানে না। আপনিই ভাবুন না, সেই জিওন জাংকুক কিনা আপনার মতো সামান্য মেয়ের দান নিয়ে বেঁচে থাকবে? আরেন্ট ইটস কোয়াইট ইম্পসিবল মিস কিম থেইয়াং। আমি আপনাকে টাকা দিতে চেয়েছিলাম, এবং সেটা 2 বার, কিন্তু না, আপনি রাখেননি।
নিজের আত্মসম্মান দেখিয়ে ফিরিয়ে দিয়েছেন, যেটা আমার ইগোতে বড্ড লেগেছিল। আপনি চেয়েছিলেন আপনি আমাকে বাঁচিয়ে আমার কাছে সারা জীবন মহান হয়ে থাকবেন, কিন্তু সেটা তো আমি হতে দিতে পারি না। আমি বুঝে গিয়েছিলাম টাকা আপনি নেবেন না, তাই এইভাবেই আপনাকে আমি আমার কাছে নত করে রাখলাম। প্রতিনিয়ত এখন আমার অর্ডারে চলতে হবে আপনাকে। আপনার যে কিছুই করার নেই মিস কিম তেইয়াং। কে বলল কিছুই করার নেই? ওই যে বললাম আমি এক্ষুনি রিজাইন দেব। শুনতে পাননি আপনি? আপনার আন্ডারে আমি চাকরি করছি না। আমার আন্ডারে কাজ করতে কত মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? মেঘটিত ব্যাপারটাতে আপনি অনেক অভিজ্ঞ যে, হয়তো তাই। তাছাড়া আপনার মতো লোকের জন্য লাইন কি আর কোনো ভদ্র ঘরে মেয়েরা ধরবে, কিংবা কোনো সভ্য মেয়ে আসবে আপনার কাছে? আপনি ভুলে যাচ্ছেন এটা আমার অফিস। আপনি এখন আমার সামান্য একজন বেতনভুক্ত কর্মচারী। এখানে আপনার গলার জোরটা ছোট থাকাটাই শ্রেয়। এনিওয়ে, কি যেন বলছিলেন? আমার জন্য কোনো ভদ্র ঘরে মেয়েরা লাইন ধরবে না, কিংবা কোনো সভ্য মেয়ে আমার কাছে আসবে না? তবে তো সেই সব অসভ্য মেয়েদের কাতারে আপনিও পড়লেন মিস কিম তেইয়াং। আপনি হয়তো ভুলে গিয়েছেন সেই রাতে আমার হোটেলে আপনি আর আমি কত কাছাকাছি ছিলাম। জাঙ্কুকের কথায় তার শরীর লজ্জায় ঘৃণায় রিলি করে ওঠে। কানে হাত চেপে উত্তেজিত হয়ে বলে, প্লিজ চুপ করুন, চুপ করুন। আমি ভুলে যেতে চাই, মনে করতে চাই না, চাই না মনে করতে। কেন করছেন আপনি এরকম? কি মজা পাচ্ছেন? আমি তো বললাম আমি আপনার আন্ডারে কাজ করব না। তবে এসবের মানে কি সেটার উত্তরও আমার কাছে আছে। ওয়েট। জাঙ্কুক টেবিলের কাছে গিয়ে সেই নীল রঙের ফাইলটা হাতে তোলে। আগে থেকে দেখে রাখায় চিন্তা অসুবিধা হয় না তের, কিন্তু এটাতে কি এমন আছে সেটাই বুঝতে পারছে না সে। কাল তো না পড়ে সাইন করেছিলেন, আজ বরং পড়েই দেখুন। জাঙ্কুক ফাইলটা এগিয়ে দেয় তের দিকে। জাঙ্কুকের এমন রহস্যময় কথার মানে খুঁজতে তাড়াহুড়ো করে ফাইলটা হাতে নিয়ে ভেতরে রাখা পেপারসগুলো বের করে পড়তে শুরু করলো তে। একটা সময় পর তার মুখটা ফ্যাকাশে হয়ে এলো, হাত থেকে ফাইলটা ফেলে দেয়। তের এমন অবস্থা দেখে জাঙ্কুক পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, পানিটা খেয়ে নিন, আই থিঙ্ক ধাক্কাটা সামলে উঠতে পারবেন। রাগে গিজগিজ করে ওঠে তের সমস্ত শিরা উপশিরা। তার উপর জাঙ্কুকের এমন উপহাসমূলক কথা সব মিলিয়ে চিল্লিয়ে ওঠে তে, আপনি একটা জঘন্য লোক, আমার ভাবনার থেকেও খারাপ। আপনি কি সুন্দরভাবে আমাকে ঠকালেন। আর আপনার ভাই যেহবেই বা কম কিসে? উনি আমাকে মিথ্যে বলে এখানে সাইন করিয়েছিল, আর আমিও বোকার মতো সাইন করে দিলেন। সত্যি পড়ে দেখা উচিত ছিল আপনার। আশা করি বুঝতেও পেরেছেন। আগামী 3 বছরের আগে আপনি এই চাকরি ছাড়তে পারছেন না। যদিও এর আগে যদি আপনি রিজাইন দিতেই চান তবেও আমার কোনো অসুবিধা নেই। ডিল অনুযায়ী জরিমানার 5 কোটি টাকা জমা করলেই চ্যাপ্টার ক্লোজ। তে নিশ্চুপ হয়ে মাথা নিচু করে রেখেছে। হতাশায় বিষাদগ্রস্ত সে। ছোট্ট একটা আশার আলো আগুন হয়ে মাথা তুললো আর সব ভরসা পুড়িয়ে দিল। তো মিস, বেশ ভালোভাবেই ফেসে গেছেন আপনি। বেরোনোর কোনো পথই যে আর খোলা নেই। সো সব ভাবনা সাইডে রেখে কাজে মনোযোগ দিন। নাও গেট ব্যাক টু ইয়োর ওয়ার্ক। জাঙ্কুকের দিকে একবার আগুন চোখে তাকালোতে উঠে দাঁড়িয়ে নিঃশব্দে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। বাম হাতে পেপার ওয়েটটা টেবিলের উপর রেখে ক্রমশ ঘোরাচ্ছে জাঙ্কুক। দৃষ্টি তার কেবিনের মুখোমুখি তের ডেস্কের দিকটাতেই। তের এমন নিরাশ আহত চেহারা যে তার উপভোগের বস্তু। সো দ্য গেম স্টার্টস ফ্রম নাও কিম তেইয়াং। বাসায় ঢুকে বিছানার উপর শুয়ে পড়েতে বড্ড ক্লান্ত লাগছে আজ। শরীর আর কাজ করছে না। প্রথম দিনে এত কাজ দিয়েছে তার বস যে উঠে বসাটাও কষ্ট মনে হচ্ছে। বারবার কেবিনে ডেকেছে, একবার এই ফাইল চেক করো তো, আরেকবার অন্য ফাইল নিয়ে এসো। ছুটতে আজ শেষ সে। এইসব কাজ যে তাকে দিয়ে ইচ্ছে করে করানো হয়েছে সেটাতে বেশ ভালোভাবেই বুঝেছে। নাহলে প্রথম দিনেই কেউ তার পিএকে দিয়ে এত কাজ করায়? এইসব ব্যাপারেতে তার বোন আর মাকে জানায় না, কারণ তার টেনশন করবে তাই। ক্লান্ত থাকার কারণে তে অনেক জলদি ঘুমিয়ে যায়। পরের দিন অফিসে ঢুকে নিজের ডেস্কে গিয়ে চোখ কপালে উঠে এলো তের। পুরো টেবিলটা ফাইল দিয়ে ভর্তি, আর তার উপরে ছোট একটা চিরকুট লাগানো, যেখানে লেখা রয়েছে 1 ঘন্টার মধ্যে সব ফাইল জমা চাই। এসব দেখে চেয়ারে ধুপ করে বসে পড়লো। কালকে কম ছিল, কিন্তু আজ এত কম সময়ে এতগুলো সলভ কি করে করব কিছুই তো বুঝতে পারছি না। ধোয়া ওঠা কফির মগে চুমুক দিয়ে চেয়ারটা হালকা দুদিকে দোলালো জাঙ্কুক। তেকে এত মনোযোগ দিয়ে কাজ করতে দেখে জাঙ্কুক বলে, বেশ ভালোভাবে আপনি কাজ করছেন তে, কিন্তু এভাবে কতক্ষণ? আর আপনাকে মানতেই হবে। দেখা যাক কতদূর কি করতে পারেন মিস কিম তেইয়াং। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 1 ঘন্টা হতে আর কয়েক মিনিট বাকি। ঠিক 1 ঘন্টা 20 মিনিটের মাথায় দরজা নক করলো তে। সমস্ত ফাইল রেডি তার। তে ভেতরে এসে ফাইলগুলো জাঙ্কুকের টেবিলের উপর রেখে বলল, সবগুলো চেকিং শেষ। জাঙ্কুক ল্যাপটপে কাজ করছে। তের দিকে না তাকিয়ে বলে, বাট ইউ আর 20 মিনিটস লেট।
এতগুলো ফাইল তাই একটু সময় লেগে গেল। এটা আপনার স্কুল নয় মিস্তে, যে সর্দি জ্বরে অজুহাত দিয়ে আপনার হোম ওয়ার্ক না করার শাস্তি থেকে বেঁচে যাবেন। এখানে প্রত্যেকটা কাজ টাইমলি হতে হবে, মানে টাইমলি, বুঝেছেন? তে মুখটাকে কালো করে মাথা ঝাঁকায়। এই সামান্য বিষয় নিয়ে জাংকুক যে তাকে অপমান করছে সে বেশ ভালোই বুঝতে পারছে। গুড। জাংকুকের কথা শেষ হতে তে যাওয়ার জন্য উল্টো ঘুরে দরজার দিকে হাঁটা ধরলো। জাংকুক পেছন থেকে শান্ত গলায় বলে, ওয়েট, আপনাকে কি আমি যেতে বলেছি? তো দাঁড়িয়ে থাকতেও তো বলেননি। বসের মুখের উপরে কথা বলাটা কতটা অশোভনীয়, ভদ্রতা বলতে কিছুই জানেন না দেখছি। এক প্রকার দাঁতে দাঁত চেপে কথাগুলো হজম করে নিল তে। ভেরি গুড, এতক্ষণে এসে ম্যানার্স শিখেছেন। আচ্ছা, একটা কাজ করুন। সলা হনুমান একটা। ও হ্যালো, কিছু বলছি আমি। শুনতে পেয়েছি, কিন্তু আমি এখন আপনার সাথে কথা বলে মুড খারাপ করতে চাইছি না। হোয়াট ডিড ইউ সে? কিছু না, আমি ডেস্কে যাব। তারপর তে চলে যায়। আর জাংকুক তো প্রতিনিয়তই তেকে কাজের মাধ্যমে এভাবে জ্বালাতন করে। পরের দিন মাথা নিচু করে মুখটা ভার করে জাংকুকের সামনে দাঁড়িয়ে আছে তে, আর অপর পাশে বরাবরের মতো পকেটে হাত গুজে ওর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে জাংকুক। মিস্তে, অফিসে বস আগে এসে বিয়ের জন্য অপেক্ষা করে, নাকি বিয়ে বসের জন্য অপেক্ষা করে? বিয়ে বসের জন্য অপেক্ষা করে। তাহলে বিয়ের আগে আসা উচিত নাকি বসের? বসের। এ না মানে বিয়ের। তাহলে দেরি কি করেছে? বিয়ে। এই বিয়েটা কে? আমি। তাহলে দেরি কার হচ্ছে? আমার। বাহ, ঠিকঠাক বলেছেন। আজ মেনে নিয়েছি, কিন্তু রোজ রোজ আপনি যদি এভাবে দেরি করে আসতে থাকেন তবে আপনাকে আমি ছাঁটাই করতে বাধ্য হব। আর তখন 3 বছরের আগে চাকরি ছাড়ার জন্য জরিমানা জমা করতে হবে আপনাকে। সবটাই জানেন তো? জি। কাল থেকে দেরি করবেন আর? নো স্যার। নাও লিভ। তারপর তে চলে যায়। বারবার আপনাকে বোকা বানাতে মজাই লাগছে আমার মিস্তে। আস্তে আস্তে জীবন জাংকুকের প্রত্যেকটা কাজই আপনাকে করতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর হ্যাঁ, টাইমলি আপনাকে অফিসে কিভাবে টেনে আনতে হয় সেটা এই জীবন জাংকুক খুব ভালোভাবেই জানে। কিছুক্ষণ পর, আরে জীবন জাংকুক যে আপনি আমার চেম্বারে? প্লিজ বসুন। থ্যাংক ইউ। আমি আসলে এখানে আপনার কাছ থেকে কিছু জানতে এসেছি, তথ্য নিতে এসেছি। কি ব্যাপারে? কিম তেয়াং এর ব্যাপারে। তের ব্যাপারে? হ্যাঁ। সরি, আসলে আমি তের অপরিচিত কাউকে ওর ব্যাপারে তথ্য দিতে পারি না। অপরিচিত? আমি যে তের অপরিচিত সেটা আপনাকে কে বললো? আপনি হয়তো জানেন না আমি ওর কে। তাই? তা কে আপনি? আমি ওর বয়ফ্রেন্ড, বাংলায় যাকে বলে প্রেমিক। আর কিছুদিন পরে যেটা 2 এ 4 মিলে হাজবেন্ড হয়ে যাব। জাংকুকের কথা শুনে আরএমের মুখ হা হয়ে যায়। আহা, মুখটা বন্ধ করুন ডক্টর কিম নামজুন। জাংকুকের কথায় নিজেকে স্বাভাবিক করে একটু নড়ে চড়ে বসলো আরএম। আপনি তো এর বয়ফ্রেন্ড? মানে এটা কি করে সম্ভব? কেন, অসম্ভবের কি আছে? না তা নয়, আজকালকার ছেলে মেয়েরা প্রেম তো করবেই, কিন্তু তে আবার এগুলো কবে থেকে? মানে আমি তো কিছুই জানতে পারলাম না। কি অদ্ভুত, প্রেম করলে কি আপনাকে জানিয়ে করবে? না না, তা নয়, কিন্তু ওসব কথা ছাড়ুন। আমি যে কাজে এসেছি সেটা আমাকে জানতে হবে আগে। যে কি কাজ? আপনি আমাকে এটা বলুন, যেদিন তে আমাকে ব্লাড ডোনেট করেছিল সেদিন উনি ঠিক কি কাজে হসপিটালে এসেছিলেন? কেন আবার? ওর মার অপারেশনের জন্য। কিন্তু আপনি যদি ওর বিশেষ কেউ হয়ে থাকেন তবে তো আপনার জানার কথা। আপনি আসলে বড্ড বেশি কথা বলছেন। আমাদের সম্পর্ক তো মাত্র কদিনের, এত তাড়াতাড়ি কি সবকিছু বলা যায় নাকি? তাছাড়া তেকে তো আপনি চেনেন তাই না? নিজের দুর্বলতার কথা সে কাউকেই বুঝতে দেয় না। তাই আমি নিজে থেকে এসেছি আপনার থেকে জানতে, বুঝলেন এবার? জি, বুঝতে পেরেছি। তাহলে বলুন, ওর মায়ের অপারেশনের ডেট কবে ছিল? আমি এখানে পোস্টিং হয়ে 5 তারিখে এসেছিলাম, তার আগের দিন রাতে ছিল, মানে 4 তারিখে। আর উনি আমার হোটেলে এসেছিলেন 3 তারিখ রাতে। আচ্ছা, তের মায়ের ঠিক কি হয়েছিল? একটা মেজর অ্যাটাক হয়েছিল। বাঁচার চান্স খুবই কম ছিল, আর এই ধরনের অ্যাটাকে পেশেন্টের পুরো বডি ধরে যাওয়ার চান্স থাকে। ওহো, আই সি। তো ওনার অপারেশনের অ্যামাউন্ট কত ছিল? আমি যতদূর জানি 6 লাখের মতো লেগেছে। ওহ, থ্যাংক ইউ। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার এখানে আসার ব্যাপারটা তের কান অব্দি যেন না পৌঁছায়, সেই দায়িত্ব আপনার। আর আমাদের সম্পর্কের ব্যাপারে ওর মাকে বোনকে জানানোর দরকার নেই, সময় হলে আমিই জানাবো, ওকে? জি। জাংকুক যাওয়ার পরে গায়ের এপ্রনে 2টো বোতাম খুলে একটু ঢিলে করলো আরএম। এমন বদমেজাজি ইগোইস্টিক একটা লোকের প্রেমে তে কিভাবে পড়লো কে জানে। বাঁকা হেসে গাড়ি ড্রাইভ করছে জাংকুক, যা বোঝার বুঝে নিয়েছে সে। তবে ইনফরমেশন নেওয়ার জন্য কতগুলো মিথ্যে বলে লোকটাকে বোকা বানাতে হলো আর কি। কাজ তো শেষ। হসপিটাল থেকে কয়েক কিলোমিটার বেরোলে তের বাড়ি। সেখান দিয়ে যেতে জাংকুক খেয়াল করলো বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তে, আর তার পাশে এক হাতে স্ক্র্যাচ নিয়ে দাঁড়িয়ে আছে ওর মা। দেখে মনে হচ্ছে তারা কিছুর জন্য অপেক্ষা করছে হয়তো। গাড়ি ঘুরিয়ে ওদের সামনে এনে ব্রেক করলো জাংকুক।
আরে স্যার, আপনি এখানে? এর কথা শুনে সামনে তাকিয়ে জাংকুককে দেখে ইয়নজুনও বেশ অবাক হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি আমি এখান দিয়ে যাচ্ছিলাম। তা কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ যাচ্ছিলাম তো, কিন্তু যেতে আর পারিনি। সে কতক্ষণ ধরে দাঁড়িয়েই আছি, একটা রিক্সাও পাচ্ছি না। ওহো, আই সি। এক কাজ করুন, গাড়িতে উঠে বসুন, আমি পৌঁছে দিচ্ছি। জাংকুকের কথাতে ও ইয়নজুন দুজনেই অবাক থেকে হতবাক। এই ছেলেটা সেদিন কি ডারটাই না দেখিয়েছিল, কিন্তু সেদিনের সাথে আজকের তো কোনো মিলই পাচ্ছি না। না না স্যার, আপনাকে যেতে হবে না। শুধু শুধু আমাদের জন্য আপনি কেন কষ্ট করবেন? আমি জানি এভাবে দাঁড়িয়ে থাকতে আপনার বেশ মজা লাগছে, কিন্তু আপনার মায়ের, ওনার তো কষ্ট হচ্ছে। নিজেকে ছেড়ে ওনার কথাটা ভাবুন, যেটা বলছি করুন, উঠে বসুন। কি আর করার, আর যাই হোক, কথা তো আর ভুল বলেনি উনি। সত্যি মায়ের এত রোদের মধ্যে এভাবে স্ক্র্যাচে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। ওনার কথাটাই বরং শুনি। ইয়নজুনকে গাড়ির পেছনের দিকে উঠিয়ে বসালোতে জাংকুক ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে বলে, তো বলুন কোথায় যাবেন? মায়ের একটা পছন্দের পার্ক আছে, সেখানেই। আপনি চলতে থাকুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই সময় পার্ক? আসলে আগের দিনগুলোতে প্রত্যেক সানডেতে মা আর বোনের সাথে আমিও ঘুরতে যেতাম, কিন্তু এখন তো চিত্রটা অনেক বদলে গিয়েছে। তাই এই সানডেতে আমিই নিয়ে যাচ্ছি। আর বোনের শরীর ভালো না, তাই সে আসেনি। ওহ। গন্তব্যে এসে পৌঁছাতে নিজে নেমে গিয়ে মাকে নামালোতে জানালা কাছে ঝুঁকে জাংকুককে উদ্দেশ্য করে ধন্যবাদ জানিয়ে এগোতে নিলে পেছন থেকে ডেকে উঠল জাংকুক, মিস্তে। জি স্যার। আপনি দেখছি একদমই ম্যানার্স জানেন না। ঘুরতে যাচ্ছেন অথচ আমাকে একবারও সাথে আসতে বললেন না। জাংকুকের কথায় জিভ কাটলোতে আসলে এটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছে। সরি স্যার, আপনিও আসুন। আমি বলার পরে আসলে মাকে নিয়ে ব্যস্ত ছিলাম তো তাই। আর প্লিজ কিছু মনে করবেন না, আসুন না। আসছি। এবার গাড়ি থেকে নেমে এলো জাংকুক। সানগ্লাসটা পরে নিয়ে হাঁটা ধরল তের সাথে। ইয়নজুনের এক পাশে জাংকুক আর অন্য পাশে তে মাকে ধরে ধরে হাঁটলেও তের মনোযোগ জাংকুকের দিকেই। লোকটার হাব ভাব বড্ড অদ্ভুত। মাঝে মাঝে এতটা অহংকারী মনে হয়, অথচ আজ একটুও মনে হচ্ছে না। নিচ থেকে আমাদের লিফট দিল, আবার এখন আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছে। ইয়নজুনকে ধরে গাছের ছায়া আচ্ছাদিত একটি বেঞ্চিতে বসালোতে জাংকুক পকেটে হাত গুজে এদিক ওদিক তাকিয়ে দেখছে। ওয়াও, হাওয়াই মিঠাই! ইয়নজুনকে বেঞ্চিতে বসিয়ে রেখে হাওয়াই মিঠাই দেখে ছুটে গেলতে আর নিজের কৌতূহল মেটাতে থেকে অনুসরণ করে পা বাড়ালো জাংকুক। হোয়াট ইজ দিস? লাঠির মাথায় আবার প্যাকেট মোড়ানো কেন? এই মাসে কি আপনি এটা চেনেন না? কোন গ্রহে থাকেন আপনি? কিছু জিজ্ঞেস করলে কাউকে নিয়ে এভাবে হাসা উচিত? সরি, আসলে আপনি এমন ভাবে বললেন যে না হেসে পারিনি। আচ্ছা আমি বলছি, এটা হাওয়াই মিঠাই। এটা আবার কেমন নাম? এটার নাম এরকম। আর এটা বিশেষত্ব কি জানেন? এটা মুখে পড়লেই শেষ। ট্রাই করে দেখবেন? দাঁড়ান। একটা হাওয়াই মিঠাই প্যাকেট থেকে উন্মুক্ত করে জাংকুকের হাতে দিলতে নাক মুখ কুচকে কোনো রকম মুখে পড়লো জাংকুক। তাৎক্ষণিক মুখের ভঙ্গিমা পাল্টে গেল তার। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। তবে আর বলছি কি। আচ্ছা কত হলো মামা? ওয়েট, আপনাকে দিতে হবে না, আমি দিচ্ছি। আমাকে বলুন কত এসেছে। যে সব তিনটা নিয়ে মোট 30 টাকা। কি? জি, আর আমি জানি আপনার পকেটে 30 টাকা নেই। অবশ্য থাকার কথাও না। অফিসের বস কি খুচরো টাকা নিয়ে ঘুরে নাকি? বেশি কথা বলেন আপনি। আপনার টাকায় আমি কেন খেতে যাব? কথাটা বলেই মানিব্যাগ থেকে 500 টাকার নোট বের করে এগিয়ে দিল লোকটার দিকে। যে সব ভাঙতি তো নাই, পুরোটা রেখে দিন। কি লোক রে বাবা, আমার টাকায় কেন খাবে বলে 30 টাকার জায়গায় 500 টাকা দিয়ে দিল। আর আমি কিনা একটু আগে ভাবছিলাম লোকটা ভালো হয়ে গিয়েছে। তারপর আরো কিছুক্ষণ পর জাংকুক তের মা আর তেকে তাদের বাসার নিচে নামিয়ে দেয়। গাড়ি থেকে নামার সময় জাংকুক পেছন থেকে বলে, মিস্তে, কালকে রেডি থাকবেন, একটা জায়গায় যেতে হবে। কি? কোথায় স্যার? কিন্তু আমি আমার মা বোনকে একা রেখে কি করে যাব? কোথায় যাব সেটা সময় আসলে জানতে পারবেন। এটা বলেই জাংকুক তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার গাড়ি নিয়ে চলে যায়। রাতে। কি রে মা, এসে থেকে এই মুখটা অমন করে রেখেছিস কেন? কিছু তো বল, কি হয়েছে? কি আর বলবো মা, আমি যে শেষ। মানেটা কি? আহা বল না আমাকে, কি হয়েছে? কি হয়নি তাই বলো। অফিসের কাজে আমাকে এখন ঢাকার বাইরে যেতে হবে, তাও আবার ওই বদের হাড্ডিটার সাথে। কি? হ্যাঁ, তবে আর বলছি কি। ভাবতে পারছো মা, ওই রকম একটা লোকের সাথে আমি একা কাজে যাব? ব্যাপারটা অনেকটা বাঘের গুহায় ঢুকে বাঘের সামনে ঘুমানোর মতো। কখন কোন কাজে ভুল হলে আমাকেই খেয়ে ফেলবে কে জানে। এই ব্যাপার, এই জন্য তুই এত চিন্তায় ছিলি এতক্ষণ? আরে বাবা, অফিসে কাজে বাইরে যাবে, এটা আর এমন কি? তাছাড়া ঢাকার বাইরেও তো কখনো যাসনি, এই সুযোগে একটু ঘুরেও আসলি। আর কাজ ঠিকভাবে করলে কার সাধ্য আছে ভুল ধরার? তাছাড়া সেদিন জীবন জাংকুককে দেখে আমার অনেকটা অবাক লেগেছিল। আমাদের বাড়ি এসে শাসিয়ে যাওয়া সেই লোকের সাথে সেদিনে ওনার কোনো মিলই পাইনি।
ওই দিন পার্কে ওনাকে আমার একটুও মনে হয়নি। আদৌ এই লোকটা এতটা অহংকারী। আমার মনে হয় ওনাকে আমরা যেমন ভাবি উনি আসলে তেমন নয়। তুই এত ভাবিস না আর ভয়ও পাস না, দেখবি যা হবে ভালোই হবে। আচ্ছা বেশ, সাবধানে থাকবে তুমি আর রোজ। চিন্তা হয় আমার। ঠিক আছে রে বাবা, ঠিক আছে। পরের দিন সকালে বাসার সামনে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, কিন্তু তের আসার নাম গন্ধ নেই। এবার গাড়ি হর্ন জোরে জোরে বাজাচ্ছে জাংকুক। এই মেয়ে আর শুধরালো না, সবকিছুতে লেট আর লেট। ডিসগাস্টিং লেডি। আরে আসছি আসছি, হর্ন বাজিয়ে মাথা খারাপ করে দিল। হে ইউ, পাগলের মতো বিড়বিড় না করে গাড়িতে উঠুন। ও হ্যাঁ হ্যাঁ উঠছি। গাড়ি দরজা খুলে ভিতরে ঢুকে বসলো তে। জাংকুক কিছু বলার আগে নিচ থেকে বলে উঠলো, আপনি একদম আমাকে এখন বকবেন না, কিন্তু আমি মাত্র 4 মিনিট লেট করেছি। লিসেন, না আপনাকে কিছু বলে মুখে ব্যথা করে লাভ নেই। হোয়াটএভার, লেটস মুভ। আঁকাবাঁকা রাস্তা ধরে এগিয়ে চলছে জাংকুকের কালো রঙের গাড়িটি। বরাবরের মতো জাংকুক যেখানে ড্রাইভ করতে ব্যস্ত, সেখানে ব্যস্ত গাড়ি জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। গাছগুলো কেমন সারিবদ্ধভাবে দৌড়ে পালায়। একটা কথা বলবো, এসিটা বন্ধ করে দিন না, আমি জানালাটা খুলে দেই। নো ওয়ে, প্লিজ নো, প্লিজ আর কখনো দেরি করবো না, প্রমিস। আপনার কি মনে হয় আপনি লেট করে এসেছেন বলে আমি না করছি? তা নয় তো কি। বাহ, বেশ বুদ্ধি তো আপনার মাথায়। থ্যাংক ইউ। আফসোস, একটাও কাজে লাগে না। ধুর বাবা, ভাবলাম প্রশংসা করলেন। ধুর, এমন গাড়িতে চড়ার থেকে পায়ে হাঁটাও ভালো, এক্ষুনি নষ্ট হয়ে যাবে দেখবেন। গরিবের অভিশাপ ফলবেই। পুরোটা বলার আগে গাড়িটা অফ হয়ে গেল। একইভাবে গাড়ি স্টার্ট দিয়েও স্টার্ট হয়নি। আরে আমি তো এমনি এমনি বলছিলাম, এটার আবার কি হলো? সত্যি সত্যি খারাপ হয়ে গেল না তো? তের কথায় কান্না দিয়ে গাড়ি দরজা খুলে বেরিয়ে এলো জাংকুক। এই সুহোটা গাড়ি চেক করে দেয়নি, ইচ্ছে করছে গোটা গাড়িটাকে আছাড় মারতে। ড্যামেট। কিছু হয়েছে স্যার? না মানে বেচারা গাড়িকে লাথি মেরে কি লাভ? তের কথা শুনে রেগে মেগে তের দিকে তাকালো জাংকুক। এইভাবে তাকাচ্ছেন কেন? আমি কি করলাম? তের কথা চোখ ঘুরে অন্যদিকে তাকায় জাংকুক। আচ্ছা, এবার কি করব আমরা? নাচতে ইচ্ছা করলে নাচুন, বাট ডোন্ট ডিস্টার্ব মি। মা, আমি আবার আপনাকে কখন ডিস্টার্ব করলাম? আপনার এই বকবকানিগুলোই আমার বিরক্তির মূল কারণ। ওকে নিন, চুপ করলাম। কথাটা বলে পাশে তাকাতেই হা হয়ে গেল তে। চা বাগান, ওয়াও! তের কথায় সেদিকে তাকায় জাংকুক, কিন্তু তার মুখে কোনো অভিব্যক্তি খুঁজে না পাওয়া গেলেও তের চোখে মুখে একরাশ উচ্ছ্বাস ছেয়ে আছে। সেদিকে তাকিয়ে এতক্ষণে জমে থাকা বিরক্তিটা কেটে গিয়েছে জাংকুকের। সে স্বাভাবিক স্বরে বলে উঠল, দার্জিলিং এই প্রথম? চা বাগানও তবে প্রথম দেখলেন? টিভিতে দেখেছিলাম। তাহলে এবার চলুন। কোথায়? চা বাগান দেখতে। দুপাশে বাগান, মাঝখানে সরু রাস্তা। সেই রাস্তা ধরে বেশ আগ্রহ নিয়ে জাংকুকের পাশে পাশে হাঁটছে তে। মুগ্ধ চোখে এদিক ওদিক সবুজে ঘেরা প্রকৃতি অবলোকন করছে। এদিকে জাংকুক ফোনে অনবরত কারো নাম্বার ডায়াল করতে ব্যস্ত, কিন্তু নেটওয়ার্কটাও এই মুহূর্তে তার সাথে লুকোচুরি খেলছে। আচমকা বাগানে পাশ ঘেঁষে একটা সাপ আসতে দেখে চোখগুলো গোল গোল হয়ে এলো তের। সাপ স্যার, স্যার সাপ! গলা সবটুকু জোর কাজে লাগিয়ে চিৎকার করে পাশে হাঁটতে থাকা জাংকুকের এক বাহু শক্ত করে জড়িয়ে ধরল তে। কোথায় সাপ? নেই, চলে গিয়েছে ওইদিকে। আরে ওকে? আরে সাপটা তো আমার কাছেই আসেনি, ওদিক থেকে ওদিকে গিয়েছে। জাংকুক এবার খেয়াল করলো তের জড়িয়ে রাখা বাহুর দিকে। বেশ ভয় নিয়ে চোখ ঘুরিয়ে বাগানের চারপাশে তাকাচ্ছে তে, হয়তোবা সাপ খুঁজছে। তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর হাত থেকে নিজের হাত মুক্ত করলো জাংকুক। ব্যাপারটা বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে রাখলো তে। ইস, আমি এতক্ষণ ওনার হাত ধরেছিলাম। তে লজ্জা পেয়েছে বুঝতে পেরে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জাংকুক গলা খাকারি দিয়ে হালকা কেসে বলে উঠল, এনিওয়ে, আমি একটা কল করে আসছি, আপনি এখানে দাঁড়ান। আর হ্যাঁ, বেশি নড়াচড়া করবেন না। সাপ কিন্তু একটা নেই, এখানে অনেকগুলোই আছে। গট ইট? কথাটা বলেই কানে ফোন নিয়ে সামনের দিকে এগিয়ে গেল জাংকুক। কথা বলে তাদের জন্য গাড়ি পাঠাতে বলল। জাংকুক কল কেটে দিয়ে পেছনে ফিরে দেখে তে কিছু পাহাড়ি ঘাস নিয়ে কানের কাছে গুজে নিয়েছে। মুখে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, দেখতে বেশ লাগছে। জাংকুক তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গাড়ির হর্নের শব্দে জাংকুকের ধ্যান ভাঙল। চলুন, গাড়ি এসে গেছে হয়তো। গাড়ি কাছে আসতে জাংকুক তেকে নিয়ে গাড়িতে বসলো, তবে এবার দুজনেই পেছনের সিটে। তারপর বেশ অনেকটা সময় দুজনের মধ্যে আর কোনো কথা হয় না। জাংকুক তের দিকে একবার তাকিয়ে নিজের জানলা দিয়ে বাইরে তাকালো। দেশে বিদেশে কত জায়গায় না ঘুরেছে সে, অথচ সামান্যতম প্রতিক্রিয়া আসেনি তার মধ্যে। অথচ এই মেয়েটি দেশের এত ছোট একটা জায়গায় আসা নিয়েও কতটা আনন্দিত। কিছুক্ষণ পর 5 তারকা বিশিষ্ট একটি হোটেলের সামনে এসে গাড়ি থামানো হলে দুপাশে দরজা খুলে নেমে এলো দুজনেই। বাবা, কত বড় হোটেল! তেকে রেখে হোটেলের ভেতরে ঢুকে রিসেপশনে গিয়ে দাঁড়ালো জাংকুক। রুম রেডি?
ইয়েস স্যার, সবকিছু আগে থেকে ঠিকঠাক। আপনার কথা অনুযায়ী পাশাপাশি দুটো রুমই দিয়েছি, আর সব থেকে বেস্ট দুটোই। গুড, চাবি দিন। এই নিন স্যার। তে উপর নিচ এদিক ওদিক সব দিকে চোখ ঘুরিয়ে ফিরিয়ে তাকাতে তাকাতে ভেতরে ঢুকছে। এমন অন্যমনস্ক হয়ে হাঁটতে গিয়ে পেছন থেকে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে দাঁড়িয়ে থাকা লোকটির কোমর জড়িয়ে আটকাতে উদ্যত হতে গেলেই জাঙ্কুক ছেলেটির হাত খপ করে ধরে ফেললো, আর ব্যাস ঠাস করে মেঝেতে পড়ে গেল তে। ওরে বাবারে, কে ফেললো আমায়? হাড়গোড় বোধহয় সব ভেঙে গুঁড়ো হয়ে গেছে। এই যে আপনি চোখে দেখতে পান না? হ্যাঁ, মেয়ে দেখেছেন আর ধাক্কা মেরে দিয়েছেন, তাই না? আমি তো দেখিনি। ইচ্ছে করে ধাক্কা মারার মতো অভদ্র আমি নই। সত্যি বললেন নাকি মিথ্যা? সত্যি বললাম, বিশ্বাস করুন। লিসেন মিস্তে, আপনি নিজে নিজেকে সামলাতে পারেন না। উনি না হয় দেখেননি, কিন্তু আপনার চোখ কোথায় ছিল? আমি তো হোটেলটা দেখছিলাম। ডিসগাস্টিং। চলুন এবার। বলছিলাম কি, একটা স্ট্রেচার নিয়ে আসুন না, আমার হাঁটতে কষ্ট হবে, যা জোরে পড়েছি। হোটেলে স্ট্রেচার? তাহলে কিছু একটা আনুন না, আমি হাঁটবো না। ভালোই ভালোই চলুন, নয়তো হসপিটালের সেদিনের ট্রিক্সটা কাজে লাগাবো। জাঙ্কুকের কথার ইঙ্গিত বুঝতে পারেতে। না, আর যাই হোক, এর কোলে ওঠা যাবে না। সো আর ইউ রেডি? না না না, তবে চলুন। আসলে আজ তো একটা বদের হাড্ডি। একরাশ বিরক্তি আর রাগ নিয়ে জাঙ্কুকের সামনে হাঁটা ধরল তে, আর পেছন পেছন ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে এগোচ্ছে জাঙ্কুক। পানিশমেন্ট ইজ পানিশমেন্ট। ছেলেদের সাথে ধাক্কা খাওয়ার মজা বুঝুন এবার। বোঝে না সে, বোঝে না, সে তো আজও বোঝে না। বোঝে না সে, বোঝে না, কাঁদে মনের কথা, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না। তা শুধু কি নিচে গিয়ে যাবেন? অফিসের কাজও করুন। রুম গোছাতে গোছাতে গলা ছেড়ে গানের সাথে গা দোলাচ্ছিল তে। পেছন থেকে এমন কথা শুনে গান থামিয়ে সেদিকে তাকায়। বদের হাড্ডি হাজির। হোয়াট? কিছু বললেন? কই না তো। এটা রাখুন। এটা কি? কালকের প্রেজেন্টেশনের কপি। এটা দিয়ে আমি কি করব? আমি তো প্রেজেন্টেশনের কপি বানিয়ে রেখেছি। আপনার উপর কোনো ভরসা নেই আমার। দেখা যাবে পুরোটাই ঘেটে দিয়েছেন, তাই কোনো রিস্ক না নিয়ে নিজেই তৈরি করে দিলাম। আপনার মাথায় কি সবসময় আমাকে অপমান করার চিন্তা ঘুরপাক খায়? আমার মাথায় যে ঠিক কি ঘুরপাক খায় সেটা সময় হলেই বুঝবেন। আপাতত এটা পুরোপুরি শিখে রাখুন। কালকে সবটা পারফেক্ট চাই আমার, ওকে? আর হ্যাঁ, গান গাইতে হলে স্লো ভয়েসে গান। আপনার পাশের রুমটাই আমার। সো এমন কাকের আওয়াজে নিজের ঘুম নষ্ট করতে চাই না আমি। গট ইট? বলে জাঙ্কুক চলে যায়। কি বলে গেল? কি বলে গেলটা কি? আমি কাক? আমাকে কাক বললো? আমার আওয়াজ কাকের আওয়াজের মতো? আমি তো তাও ওই কাকের আওয়াজে হলেও গান গাইতে পারছি। কে বলেছিল পাশাপাশি রুম নিতে? এত দূরে এসেও একটু শান্তি মতো থাকতে পারছি না। নিজে নিজের মতো বকবক করে অবশেষে ক্লান্ত হয়ে বিছানার উপর বসে পড়লতে। বড্ড ক্লান্ত লাগছে, এখন একটা জবরদস্ত ঘুম দরকার। এত জার্নি। ফোনের রিংটোনের শব্দে তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলোতে কল রিসিভ করার আগে লাইন কেটে গিয়েছে, কিন্তু দরজায় নক করার শব্দটা ভেসে আসছে। চুল মুছতে মুছতে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল তে। জাঙ্কুক বরাবরের মতোই বেশ অ্যাটিটিউড নিয়ে পকেটে হাত দিয়ে অন্যদিকে তাকিয়েছিল। দরজা খোলার আওয়াজে সেদিকে তাকাতেই তেকে দেখে কয়েক সেকেন্ডের জন্য দৃষ্টি স্থির হয়ে রইল তার। পর মুহূর্তেই আবার অন্যদিকে তাকিয়ে হালকা কেসে বলতে শুরু করলো, ফোন রেখে কই ছিলেন? শাওয়ার নিচ্ছিলাম। রেডি হয়ে নিচে আসুন। জাঙ্কুক চলে যাওয়ার পর আর এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রস্তুত হয়ে নিল তে। তারপর তারা অন্য একটা কোম্পানির সাথে ভালো মতো ডিল করে নেয়। তারা সবাই তার অনেক প্রশংসাও করে। ডিল ফাইনাল শেষে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে তে আর জাঙ্কুক। পাহাড় থেকে অবিরাম ধারায় প্রবাহমান জলপ্রপাতের দিকে তাকিয়ে ছন্দে ছন্দে দুই লাইন বলে উঠল তে। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে এই লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। এটাও কি বইতে পড়েছেন? জাঙ্কুকের কথার উত্তর হিসেবে শুধু একটা হাসি উপহার দিল তে। হাসছেন যে? এমনি। কয়েক মিনিটের মতো কেউ আর কোনো কথা বলল না। পুনরায় গড়িয়ে পড়া ঝর্ণার দিকে তাকিয়ে তে বলে উঠল, থ্যাঙ্কস ফর হোয়াট? এই যে সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি দেখতে পাওয়ার সুযোগ করে দিলেন, তাই। প্রত্যুত্তরে জাঙ্কুকের মুখেও কিঞ্চিত হাসি ফুটল। সেদিকে তাকিয়ে তে বলে উঠল, আচ্ছা, আপনি সবসময় হাসতে পারেন না? মুখটাকে প্যাঁচার মতো করে রাখেন কেন? মানে মানে প্রাণ খুলে হাসবেন, মন খুলে কথা বলবেন, তবেই না জীবনে বাঁচার আনন্দ পাওয়া যায়। তা না করে এত চুপচাপ থাকেন কেন আপনি?
আমার অপোজিট বেশি কথা বলেছে তাই। ঠিক বুঝলাম না। কিছু না, আপনি পাহাড় দেখুন। আজকাল তের কাছে জাংকুককে বেশি সন্দিহান লাগে। জাংকুককে নিয়ে বেশিক্ষণ না ভেবে আবার দার্জিলিংয়ের সৌন্দর্যে মন দিল তে। কি সুন্দর সৃষ্টিকর্তার, দেখলে চোখ জুড়িয়ে যায়। নদীর তীরে দাঁড়িয়ে আছে তে, একটু দূরে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক। অবশ্য হাতে থাকা সিগারেটে মাথাটা জলজল করে ফুলকি তুলছে একটু পর পর। সেদিকে খুব একটা ভ্রুক্ষেপ না করে তে এগিয়ে গেল নদীর দিকে। লাফিয়ে লাফিয়ে নদীর পাড়ে থাকা পাথরগুলো পার হচ্ছে তে। এমন কাণ্ডে দুই পাথরের মাঝখানে পানিগুলো ছিটকে ছিটকে উঠছে তার পায়ে। হাতের ফোন এবার পকেটে ঢুকিয়ে রাখলো জাংকুক। তের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, মিস তে, আপনার থেকে আমার কিছু জানার আছে। আশা করছি মিথ্যে নয়, সত্যি, এবং শুধুমাত্র সত্যিটাই বলবেন। চূড়ান্ত বিস্মিত তে। কি এমন কথা জানতে চাইতে পারে তার বস তার থেকে? কি জানতে চান? আপনি দেখছি বলার জন্য বড্ড অধৈর্য। এবার চুপ করে বিরক্ত হয়ে অন্যদিকে তাকায় তে। এমন লোকের সাথে কথা না বাড়ানোই ভালো, যে একটু জায়গাও ছাড়বে না অপমান করতে। সেদিন রাতে আমার হোটেলে কেন এসেছিলেন? জাংকুকের এমন কাঠখোট্টা প্রশ্নে চমকিত হয়ে ওর দিকে তাকায় তে। কি হলো বলুন? তে নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। কোনো অ্যান্সার না পেয়ে জাংকুক নিজেই বলে ওঠে, দেখুন, ইতিমধ্যেই ডক্টর কিম নামজুনের থেকে আমার অনেকটা জেনে নেওয়া শেষ। আপনি যেদিন আমার হোটেলে এসেছিলেন তার একদিন পরেই আপনার মায়ের অপারেশন ছিল, অ্যান্ড তার কস্টিংও প্রায় 6 লাখের মতো। আমি কি তবে ধরে নেব যে এই জন্যই আপনি, তার মানে আমার পেছনে আমার ব্যাপারে তদন্ত চালিয়েছেন আপনি, তাই না? না, ঠিক তদন্ত নয়, অনেকটা গোলক ধাঁধায় আটকেছিলাম। জাস্ট সেখান থেকে নিজেকে মুক্ত করার জন্য ক্ষুদ্র প্রয়াস এটা। ওসব ছাড়ুন, যেটা জানতে চেয়েছি তার উত্তরটা দিন। আমার ব্যক্তিগত ব্যাপার এটা, আর তাই এই বিষয়ে আপনাকে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। শক্ত গলায় কথাটা বলে উঠে দাঁড়াইতে পা বাড়িয়ে হাঁটা ধরতেই এক হাত ধরে ফেললো জাংকুক। টান মেরে বসিয়ে দিল নিজের পাশে। হাত ছাড়ুন। উত্তর না পাওয়া পর্যন্ত ছাড়তে পারছি না। আপনার প্রশ্নের কোনো উত্তরই দেব না আমি। এত কিছু যখন জানতেই পেরেছেন, বাকিটাও নিজের মতো করে জেনে নিন। আমাকে বিব্রত করে কি লাভ হচ্ছে আপনার? মিস কিম তেইয়াং, আমি চেষ্টা করলে সবটাই পানির মতো স্বচ্ছ করে জেনে নিতে পারতাম, কিন্তু আমি পুরোটা আপনার থেকে শুনতে চাইছি। ইটস ইম্পর্টেন্ট ফর মি। কিসের ইম্পর্টেন্ট? সেটার উত্তর না হয় পরেই দেই। আর হাতে তো মুচড়ামুচড়ি করবেন না, ছাড়াতে তো পারবেনই না, উল্টে মুচকে যাবে। সো শান্ত হয়ে বসুন, আর যেটা জিজ্ঞেস করেছি উত্তর দিন। বললাম তো, এই নিয়ে আমি কথা বাড়াতে চাই না। এভাবে জিজ্ঞেস করলে কাজ হবে না, শুধুমাত্র কথাই খরচা হবে, কিন্তু উত্তর পাওয়া যাবে না। সেটা জাংকুক খুব ভালোই বুঝতে পারলো। মুঠোয় রাখা তের হাত ছেড়ে দিয়ে এবার উঠে দাঁড়ালো জাংকুক। তে এখনো জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। এবার তে সোজাসুজি হয়ে হাঁটু গেড়ে বসে পড়লো জাংকুক। ব্যাপারটাতে অতি আশ্চর্য তে। কি করছেন? কথা কানে না নিয়ে আবারও তে এক হাত নিজের হাতে নিয়ে নিল জাংকুক। তবে এবার জোরালো ভাবে নয়, কোমল ভাবে ধরলো। আমি জানি আপনি অবাক হচ্ছেন, তাই না, আমাকে এভাবে দেখে? সবসময় আপনাকে বকাঝোকা করা, মেজাজ দেখানো, ইগোইস্টিক বদ রাগী জাংকুকের ব্যবহার যে এরকম হতে পারে সেটা সত্যিই আশ্চর্যের। কিন্তু কি জানেন তো, আমি নিজেও কিন্তু আপনার মতোই রক্ত মাংস দিয়ে তৈরি। আমার মধ্যেও ভালো লাগা, খারাপ লাগা আছে, দুঃখ পাওয়া, এসবের ফিলিংসগুলোও রয়েছে। আর আনফর্চুনেটলি আমি সেগুলো প্রকাশে ব্যর্থ। আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আর আমি আপনার বস। আমাদের মধ্যে এই একটাই সম্পর্ক। সেই সম্পর্কের ভিত্তিতে আমি আপনার থেকে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো প্রশ্নেরই উত্তর পাবো না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি বলি যে এই মুহূর্ত থেকে আমি আপনার আর আপনি আমার খুব ভালো বন্ধু হব, তাহলে সেটা কি খুব একটা ভুল হবে? আমার দাদু বলতো, বন্ধুদের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে মিষ্টি সম্পর্ক। কিন্তু আমার কোনো বন্ধু ছিল না। আসলে আমিই চাইনি আমার জীবনে তিক্ততা কমিয়ে কোনো মিষ্টি সম্পর্কে নিজেকে জড়াতে, কিন্তু আজ সেটা চাইছি। আপনি বলেছিলেন না, আমার জীবন বাঁচানোর বিনিময়ে টাকা দিয়ে আপনাকে ছোট করতে চেয়েছি আমি। সেই ভুল শুধরে নিয়ে যদি আমি আপনার বন্ধু হতে চাই, আমাকে সেই সুযোগ দেবেন? নিষ্পলকভাবে জাংকুকের দিকে তাকিয়ে আছে তে। মুগ্ধতায় ছেয়ে যাচ্ছে তার দু চোখ। এত সুন্দর করে কি না কেউ তার বন্ধু হতে চাইছে, তাও এমন একঘুয়ে একটা লোক। আদৌ কি সে সঠিক শুনেছে, নাকি কান খারাপ হয়ে গিয়েছে তার? কি হলো, হবেন না আমার বন্ধু? ঠোঁট দুটো প্রশস্ত করে ওপর নিচ আলতো করে মাথা ঝাঁকাইতে, যার অর্থ হ্যাঁ। তের হ্যাঁ বোধক উত্তরে প্রশান্তিময় হাসি খেলে গেল জাংকুকের মুখে। হাতটা একটু শক্ত করে ধরে বলে উঠল, বন্ধুত্বের জেরেই না হয় আমাকে বলুন যেটা আপনি কাউকে বলতে পারছেন না, এমনকি আপনার মাকে বোনকেও না। এটাও আপনি জানেন? হ্যাঁ। কিভাবে? সেটা পরে জানবেন।
সব সময় এই একটা কথাই বলেন আপনি। আমার কথা ছাড়ুন, এবার বলুন তো কি ঘটেছিল। এতক্ষণে জাঙ্কুকের আমার ফ্রিলি কথাবার্তায় অনেকটা সহজ হয়ে এসেছে তে। বন্ধু যখন হয়েছেই, আর যাই হোক 70% তো শুনেই নিয়েছে লোকটা। ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে ভাঙা গলায় বলতে শুরু করলো তে। সেদিন আমি ভার্সিটি থেকে মাত্র ফিরেছি, দরজায় তালা লাগানো নেই দেখে বুঝতে পারলাম মা বাসায় এসেছে। দরজা ঠেলে ভেতরে ঢুকেই মাকে অচেতন অবস্থায় বিছানায় শুয়ে আছে দেখে যতটা না ঘাবড়িয়েছি, তার থেকে ভয় পেয়েছিলাম মার চারপাশে এত লোকজন দেখে। বোন তখন স্কুলে ছিল, তখন মা একটা প্রাইভেট ব্যাংকে জব করত। হুট করে অসুস্থ হয়ে পড়ায় কয়েকজন ধরাধরি করে নিয়ে এসেছিল মাকে। সেদিনের মতো মা সুস্থ হলে পরের দিন সকালে যখন অফিসের জন্য বের হবে, তখন দরজা অবধি যাওয়ার আগেই বুকে হাত চেপে ধরে নিচে বসে পড়ে। মার চিৎকার শুনে এগিয়ে আসতে দেখি মা ততক্ষণে সেন্স হারিয়ে ফেলেছে। বারবার চোখে মুখে পানি ছিটানোতেও কোনো লাভ হচ্ছিল না। ভাবলাম সিরিয়াস কিছু হলো কিনা। আর আঙ্কেলও তখন ঢাকার বাইরে ছিলেন, ওনার থেকে যে একটু সাহায্য পাবো তারও উপায় নেই। পাশে ফ্ল্যাটে ব্যাচেলর কিছু ছেলেকে ডেকে এনে মাকে হসপিটাল অবধি নিয়ে যাই, কিন্তু আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে মার অ্যাটাক ব্রেন অবধি এফেক্ট ফেলেছিল। ডক্টর জানালেন ইমিডিয়েট অপারেশনের ব্যবস্থা করতে হবে। আগামী পরশু দিনের মধ্যে যদি অপারেশন করতে না পারে মা আর বাঁচবে না। সবই ঠিক ছিল, কিন্তু অপারেশনের অ্যামাউন্ট শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। এত টাকা, তাও একদিনে কিভাবে জোগাড় করব আমি? আমার মাথায় কিচ্ছু আসছিল না। পাশে ফ্ল্যাটে ব্যাচেলর কিছু ছেলেকে ডেকে এনে মাকে হসপিটাল অবধি নিয়ে যাই, কিন্তু আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে মার অ্যাটাক ব্রেন অবধি এফেক্ট ফেলেছিল। ডক্টর জানালেন ইমিডিয়েট অপারেশনের ব্যবস্থা করতে হবে। আগামী পরশুর মধ্যে যদি অপারেশন করতে না পারে তবে মা আর বাঁচবে না। সবই ঠিক ছিল, কিন্তু অপারেশনের অ্যামাউন্ট শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল যেন। এত টাকা, তাও একদিনে কিভাবে জোগাড় করব আমি? আমার মাথায় কিচ্ছু আসছিল না। বাসায় গিয়ে মায়ের গহনা বেচে দিয়ে 1050-এর মতো টাকা পেয়েছিলাম, কিন্তু এটা তো ওই টাকার ধারে কাছেও ছিল না। টিউশনি দুটো থেকে যা বেতন পেয়েছি তার কিছু মাকে ভর্তি করতেই চলে গিয়েছে। তারপর হুট করেই মাথায় এলো মায়ের ব্যাংক থেকে লোন নেব। সেখানে গিয়ে ম্যানেজার থেকে জানতে পারলাম কিছুদিন আগে মা এখানে জয়েন হওয়ায় ওনারা নতুন এমপ্লয়িকে এত অ্যামাউন্ট কোনোভাবেই ঋণ দেবেন না। নতুন এমপ্লয়ি ছিলেন? হ্যাঁ, আগে যেখানে জব করতো সেটা থেকে এখানে বেতন ভালো ছিল, সেই জন্য এখানে নিযুক্ত হয়েছিল। তারপর মা আর বোন ছাড়া আমার আর কেউ নেই। মায়ের কিছু হয়ে গেলে আমি আর বোন একেবারে নিঃস্ব হয়ে যেতাম। আমার বোনের জন্মের 1 মাস পরেই আমার বাবা মারা গিয়েছিলেন। এমনকি আঙ্কেলের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। তখন সব দিক থেকে শূন্য পেয়ে আমি যখন ক্লান্ত, তখন হুট করে আমার বান্ধবী লিসার বলা কথা আমার মাথায় এলো। লিসা থেকে একদিন আপনার ব্যাপারে শুনেছিলাম। কথার প্রসঙ্গে ও একদিন আমাকে বলেছিল আপনার কাছে যাওয়া মেয়েদের ওয়ান নাইট স্ট্যান্ড 5 লক্ষ টাকা করে দেওয়া হয়। তখন মনে হয়েছিল মাকে বাঁচানোর এই একটাই রাস্তা। কোনো কিছু না ভেবেই সেদিন আমরা হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। মিস ন্যান্সির থেকে জানতে পারি এখানে অনেক মেয়েরই ভিড় থাকে, তাই আমাকে কয়েকদিন ওয়েট করতে হবে। কিন্তু আমার হাতে সময় ছিল না, তাই ওনাকে অনেক অনুরোধ করার পর আমার চোখের পানি দেখে তার দয়া হয়েছিল। আর তারপর ওই রাতে আপনার সাথে, তারপরে সবটাই জানা আপনার। কথাগুলো বলতে গিয়ে কান্না ভেঙে পড়েছিল তে। শেষমেশ জাঙ্কুকের কৌতূহল মিটল। একটা মেয়ে কতটা অসহায় হয়ে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছিল আজ সেটা বেশ ভালোভাবে বুঝতে পারলো। এটাই বুঝি টাকার মূল্য। তে নিঃশব্দে কেঁদে যাচ্ছে, কিন্তু এই কথাগুলো তার জানাটা যে খুব দরকার ছিল। কেঁদে নিন, কারণ এবার থেকে আপনার কান্না নিয়ন্ত্রিত হবে শুধুমাত্র আমার দ্বারা। তারপর জাঙ্কুক তাদের সব ডিল ফাইনাল করে নেয়। আজ দার্জিলিং এর জার্নি এখানে সমাপ্ত। জাঙ্কুক আর তের যথারীতি তাদের কাজেরও ইতি ঘটেছে। অজ্ঞতা এখানে থেকে সময় নষ্ট করে লাভ নেই, তাই তারা রওনা দেয়। এখানে থাকা কয়েকদিন জাঙ্কুকের সঙ্গে কোনো রুট ব্যবহার করেনি। সবশেষে ভালো লাগার ব্যাপার ছিল যে দার্জিলিং এর সব কাজ ভালো করতে পেরেছে তে। প্রত্যেকটা প্রেজেন্টেশনই তার সফল হয়েছিল, যার কারণে প্রত্যেকটা ডিলই ফাইনাল হয়েছে। দার্জিলিং থেকে আসার পর ম্যাম আপনাকে স্যার ডেকেছেন। যাচ্ছি। বরাবরের মতো এই কেবিনের সামনে যেতে দরজা খুলে গেল। এটা কয়েক মাসে অভ্যাসে পরিণত হয়েছে তের, তাই একবারই এটুকা দিতে উদ্যত হয় না সে। আসবো স্যার? অনুমতি পেয়ে ভিতরে এসে দাঁড়ালো তে। আজ কেবিনে জাঙ্কুক একা নেই, বরং তাদের মুখোমুখি চেয়ারটাতে হাসি হাসি মুখ করে জিহব বসে আছে। হে মিস্তে, হোয়াটসঅ্যাপ? জিহবকে দেখে সেদিনের ফাইলে মিথ্যে বলে সই করানো কথাটা মাথায় আসতেই ওর প্রতি মেজাজটা বিগড়ে গেল তের। রাগ চেপে রেখে ভদ্রতার খাতিরে বলে ওঠে, নাথিং স্পেশাল।
আপনার পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল, একেবারে সবগুলো ডিলই কনফার্ম। জবাবে কিঞ্চিত হাসলোতে, যাকে বলে না চাইতেও জোর করে হাসা। আর আপনার এই সাকসেসের জন্য ভাই কাল সন্ধ্যায় বিশাল বড় পার্টি থ্রো করেছে। পার্টির কথা শুনে বেশ চমকালোতে জাংকুকের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলেশহীনভাবে নিচের দিকে তাকিয়ে ল্যাপটপে কাজ করতে দেখে আবারও জিহবের দিকে দৃষ্টিপাত করলো। পার্টি? হ্যাঁ পার্টি। বড় বড় ডিল কনফার্ম হলে ভাই পার্টি দিয়ে থাকে, এটাই তো হয়ে আসছে। তবে এবারে পার্টির মধ্যমণি কিন্তু আপনি। স্যার আমাকে কিসের জন্য ডেকেছিলেন? এবার জাংকুক ল্যাপটপ থেকে চোখ সরিয়ে তের দিকে তাকায়। আগামীকাল সন্ধ্যা 7:30টায় পার্টি থ্রো করেছি, চলে আসবেন। জাংকুকের কথা আশ্চর্যতে, পার্টি ইনভাইট কেউ এমনভাবে দিয়ে থাকে এটা তার জানা ছিল না। এবার তাহলে আমি আসি। ওয়েট, কালকে আসার আগে অবশ্যই শাড়ি পরে আসবেন। কেন? এটা পার্টির থিম। মাথা নেড়েতে কেবিন থেকে বেরিয়ে যেতে জাংকুকের দিকে তাকিয়ে যে প্রশ্ন করে, সিরিয়াসলি ভাই? কালকে পার্টির থিম শাড়ি, কিন্তু আমাদের অফিসে পার্টিতে এটা আবার কবে থেকে? তুমি তো সেটা না হয় কালই বুঝে নিস। ঠিক সন্ধ্যা 7:30টায় সুন্দর মতো রেডি হয়ে লিভিং রুমে এসে দেখতে পায় সুগা সোফায় বসে আছে। আরে সুগা ভাইয়া যে, তুমি কখন আসলে? বাপরে তে, তুই এত সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? এই তো ভাইয়া, আসলে আজকে বসের একটা পার্টি আছে। তাহলে চল আমি এগিয়ে দিয়ে আসি, কেমন? ওকে চলো। মা আসছি, সাবধানে যাস কিন্তু। তারপর তারা দুজন বেরিয়ে পড়ে। সুগা হলো নামজনের ছেলে। কিছুক্ষণের মধ্যে জাংকুকের হাউসের সামনে ব্লু রঙের একটি গাড়ি এসে থামে। এদিকে একটু পরপর হাতে থাকা দামি ঘড়ির স্ক্রিনে চোখ বোলাচ্ছিল জাংকুক। হয়তো কারো আশা নিয়ে অপেক্ষমান সে। গাড়ির আওয়াজ পেতে এগিয়ে গিয়ে সেদিকে দাঁড়ালো। গাড়ির এক পাশের দরজা খুলে তেকে বের হতে দেখে ভ্রুদয় কিঞ্চিত কুঁচকে গেল তার। শাড়ি পরিহিত তের থেকেও তার মনোযোগ গাড়িটার দিকে। কার গাড়ি এটা? জাংকুকের প্রশ্নের উত্তর হিসেবে গাড়ির অপর পাশ থেকে নেমে এলো সুগা। সুগাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল জাংকুক। এই লোককে? তে এগিয়ে এলো জাংকুকের দিকে। গুড ইভিনিং স্যার। এই মিস্টার কে? তে কিছু বলার আগে তের পাশে এসে দাঁড়ালো সুগা। হাই মিস্টার জাংকুক, আমাকে দেখে চমকে গিয়েছেন নিশ্চয়ই। আপনি কে? সুগা। জাংকুকের এমন প্রশ্নে তে আর সুগা দুজনেই অবাক। আমি মিন ইয়ঙ্গি ওরফে সুগা, তের বাবার বন্ধুর ছেলে। ও আচ্ছা, গেস্টদেরকে কি বাইরে দাঁড় করিয়ে রাখেন আপনি, নাকি ভেতরেও আসতে দেবেন? সুগার এমন অপমানমূলক কথায় বেশ অপ্রস্তুত হয়ে পড়ল জাংকুক। ইয়া শিওর। ভালো একটা মুড জাস্ট বিগড়ে গিয়েছে জাংকুকের। গলার টাইটা একটু ঢিলে করার সাথে সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতের 2 আঙুল উঠিয়ে কপালে ঘষতে লাগলো। কি ভাবলো আর কি হলো? ভাই সবাই এসে গেছে, মিস্ত্রিও এসেছে, এবার তাহলে পার্টি শুরু করি। জিওপের কথায় মাথা নেড়ে সায় জানালো জাংকুক। এই মুহূর্তে তার কথা বলতে ইচ্ছে করছে না। সুগা নামে এই ছেলেটা কেমন চিপকে আছে তের সাথে। মাইকে অ্যানাউন্স করছে জিহোপ, যেখানে তের স্কিল আর তাদের কোম্পানির বর্ণনাই বেশি। স্টেজের মেইন পয়েন্টে ডাকা হলো তেকে, পাশাপাশি তার বস হিসেবে জাংকুককেও। চোয়াল শক্ত করে জাংকুক এগিয়ে গিয়ে পকেটে হাত গুজে তের পাশে দাঁড়াতেই তালির বর্ষণে মুখরিত হতে লাগলো চারিপাশ। জাংকুকের মুখে হাসি নেই, ব্যাপারটা অন্যদের কাছে যথেষ্ট স্বাভাবিক, কিন্তু তের কাছে নয়, কারণ তার সামনে জাংকুক খিলখিল করে হেসেছে। তাহলে আজ কি হলো? সার্ভিং ট্রেতে করে কেক নিয়ে আসলো একজন স্টাফ। তের এক হাত ধরে কেকটা কাটলো জাংকুক। কাটা শেষ আর অমনি গটগটে স্টেজ থেকে নেমেও গেল সে। ব্যাপারটাতে সবাই একটু অবাক। পরিস্থিতি স্বাভাবিক করতে জিহোপ মাইক্রোফোনে ডান্সিং এর অফার করতেই সবার মধ্যে আবারও উত্তেজনা ভর করলো। স্টেজ থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে জাংকুককে খুঁজলোতে এই লোকের যে কি হয় কে জানে। পার্টিতে নাকি থিম ছিল শাড়ি, অথচ এখানে সে একাই শাড়ি পরে এসেছে। বাকি সবাই ওয়েস্টার্ন পরেছে নিজেদের মতো করে। তাহলে জাংকুক তাকে মিথ্যে বললো কেন? অজ্ঞতা শাড়ি সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। ইতিমধ্যে পার্টিতে সবাই নিজেদের কাপড় নিয়ে ডান্স শুরু করে দিয়েছে। উজ্জ্বল আলোর বদলে সফট মিউজিকের সাথে জ্বালানো হয়েছে হালকা ড্রিম লাইটসের আলো। কি হয়েছে? সুগার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলোতে জাংকুককে খুঁজতে গিয়ে সুগার কথা বেমালুম ভুলেই গিয়েছিল। কই কিছু না তো। ওকে, উইল ইউ ড্যান্স উইথ মি? ইচ্ছে করছে না। ওফো কামনতে, কোনো অজুহাত চলবে না, এসো এসো। এক প্রকার টেনে টুনে তেকে নিয়ে ডান্সিং পয়েন্টে দাঁড়ালো সুগা। দূর থেকে ব্যাপারটা দেখে মুহূর্তে এর আগে রিরি করে উঠল জাংকুকের সমস্ত শরীর। তের এক হাত নিজের বুকের উপর রেখে নিজের হাতের কোমরে জড়িয়ে দুলে দুলে সবার সাথে পা মিলিয়ে ডান্স করতে শুরু করলো সুগাতে। তের অস্বস্তি হলে মুখে কিছু বলছিল না। হাত ইশারা করে একজন সার্ভিং বয়কে ডেকে উঠল জাংকুক। ছেলেটির হাতে থাকা ট্রে থেকে ওয়াইনের গ্লাস নিয়ে একে একে 4টা গ্লাসই ফাঁকা করে দিল।
কিন্তু এতেও লাভ হচ্ছে না, রাগ তার কমছে না। দ্রুত পায়ে হেঁটে স্টেজের মেন পয়েন্টে গিয়ে সুগার তের মাঝখানে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুককে দেখে সুগার বুক থেকে হাত নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো তে। জাঙ্কুক রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে তে আর সুগার দেখে। এনি প্রবলেম মিস্টার জিওন? সুগার কথার উত্তর দিল না জাঙ্কুক। সুগার বুকে রাখা তের ডান হাত বেশ শক্ত করে চেপে ধরে টানতে টানতে ওকে নিয়ে হাঁটা ধরলো সুইমিং পুলের দিকে। ব্যাপারটাতে সুগা বেশ ভরকে গিয়ে ওখানে দাঁড়িয়ে রইল। এত জোরে টানতে থাকায় তে তাল সামলাতে পারছে না। তার উপর শাড়ি দুটো মিলিয়ে বেশ দৌড়ে দৌড়ে পা চালাচ্ছে সে। জাঙ্কুক তাকে এভাবে কেন নিয়ে যাচ্ছে বুঝতে পারছে না সে। গন্তব্যে এসে দের হাতটা ছেড়ে দিল জাঙ্কুক। রাগে সে রীতিমতো কাঁপছে। কি হয়েছে স্যার? কথাটা শেষ করার আগে তের বাহুটা চেপে ধরল জাঙ্কুক। ব্যথায় কুকিয়ে উঠল তে। সুগার সাথে এত ঘষাঘষি কিসের আপনার? অনেক বেশি ভালো লাগে তাই না তে? কেমন বুকে হাত দিয়ে নাচছিলেন, ওর স্পর্শে মজা পান তাই না? কোমর চেপে ধরেছিল, কিছুই বলেননি, খুবই এনজয় করেছেন তাই না? এতক্ষণ শান্ত থাকলেও জাঙ্কুকের এমন নোংরা কথায় এবার বেশ জোরে বসলো তে। ঝাড়া মেরে জাঙ্কুকের হাত সরাতে চেষ্টা করলেও লাভ হলো না, কারণ জাঙ্কুক অনেক জোরেই ধরেছে। কি আজে বাজে বকছেন? মাথা ঠিক আছে আপনার? একদম ঠিক আছে। সুগার সাথে এত ঘষাঘষি কিসের আপনার? কিসের এত ঢলাঢলি বলুন আমাকে। ভদ্রভাবে কথা বলুন। আপনি আমার বস বলে যা ইচ্ছে তাই বলে যেতে পারেন না। পারি, অবশ্যই পারি। আপনার ব্যাপারে তো সব পারি। আপনি আর সুগার সাথে মিশবেন না, ব্যাস। মানে সেটা কি আপনি বলে দেবেন? বন্ধু হয়েছি বলে আপনার হুকুমে আমার লাইফ চলবে? আর তাছাড়া আমার উপরে কিসের এত অধিকার বোধ আপনার? আমি যার সাথে ইচ্ছে নাচবো, যার সাথে ইচ্ছে মিশবো। কেন আপনি নিষেধ করবেন আমায়? কেন? বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট, আই লাভ ইউ। ভালোবাসা হচ্ছে এক মানবীয় অনুভূতি, এক আত্মকেন্দ্রিক অভিজ্ঞতা। হাজার রকম ভালোবাসার মধ্যে পুরুষ আর নারীর মধ্যকার ভালোবাসা। জগৎ সংসারে প্রণয় বলে সম্মতিত, যার আক্ষরিক অর্থ প্রেম। ধীরে হোক বা দ্রুত প্রেম কারো জীবনে বলে কয়ে আসে না। প্রেম হয় দেখা ও চোখের ভালো লাগা থেকে, রাগ থেকে। প্রেম হয় অপমান থেকে, এমনকি লজ্জা থেকেও বর্ষিত হয় প্রেমের বাড়িধারা। ভালোবাসা মানে ভালোবাসা মানুষটার জন্য নিজের সমস্ত ইগোকে বিসর্জন করে তার কাছে নিজেকে আত্মসমর্পণ করা, জয়ের কাছে হার মেনে নেওয়া। তেমনি আজ ভালোবেসে হার মেনে নিয়েছে জাঙ্কুক। অবশেষে নিজেকে সংযত করতে না পেরে মনের কথা মুখ অবধি এনেছে সে। তের দু আঁখির পাতায় নিজের দৃষ্টি স্থাপন করে জানান দিয়েছে নিজের অভিব্যক্তি। দুজনের মধ্যে 1 ইঞ্চির দূরত্ব, কারো মুখে কোনো কথা নেই। তে বিস্মিত চোখে জাঙ্কুককে দেখে কেঁপে ওঠা গলায় জিজ্ঞেস করে উঠল, কি বললেন আপনি? আই লাভ ইউ। তের বাহু চেপে ধরে আরেকটু শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়ে কথাটা বেশ ঠান্ডা স্বরে বলে উঠল জাঙ্কুক। যেন পৃথিবীতে এই মুহূর্তে এর থেকে সহজ সুন্দর বাণী দ্বিতীয়টি নেই। হুঁশ ফিরতেই ধাক্কা মেরে জাঙ্কুকে নিজে থেকে ছাড়িয়ে দিল তে। ধাক্কাটা এতটাই প্রবল ছিল যে জাঙ্কুক কয়েক পা পিছিয়ে গিয়েছে। তের এমন ব্যবহারে জাঙ্কুকের চোখ মুখে ভর করে আছে এক ঝাঁক প্রশ্ন। নিজেকে ঠিক কি ভাবেন মিস্টার জিওন জাঙ্কুক? হোয়াট ডু ইউ থিঙ্ক টু ইয়োরসেলফ? টাকা আছে বলে যখন যার সাথে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করবেন আপনি? আমার সাথে এমন নিম্নমানের মজা করার সাহস কোথা থেকে এলো আপনার? আপনার বেতনভুক্ত কর্মচারী বলে আপনার সব অসম্মান সহ্য করে যাব এমনটা কিন্তু নয়। তে আমি আপনার সাথে মজা করছি না। আমি সত্যি আপনাকে ভালোবাসি। ভালোবাসেন? ওহ গড, মিস্টার জিওন জাঙ্কুক কিনা ভালোবাসে আমার মতো মেয়েকে? আদৌ কি এটা বিশ্বাসযোগ্য? আর তাছাড়া ভালোবাসি তো বললেন, ভালোবাসার মর্ম বোঝেন আপনি? ভালোবাসাকে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যকার সম্পর্ক মনে করবেন না। ভালোবাসা এমন এক বস্তু যাকে ভালোবাসলে পুরো পৃথিবীর বিপক্ষে গিয়ে হলেও শক্ত করে তার হাত ধরে রাখা যায়। কাউকে ভালোবাসলে সব ছেড়ে ছুড়ে তাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাওয়া যায়। যার কাছে থাকা মানে আমি সবচেয়ে নিরাপদ। আচ্ছা আপনিই বলুন না, আদৌ কি আপনি এসবের যোগ্য? যে ছেলে জামা কাপড়ের মতো বেড পার্টনার চেঞ্জ করে তাকে আর যাই হোক বিশ্বাস করা যায় না। যার মধ্যে চরিত্রের ছিটে ফোটাও নেই, তার উপর নির্ভর করে পথ চলাটা তো দূর, কয়েক সেকেন্ড তার সামনে দাঁড়িয়ে থাকতেও ভয় লাগে। আর সেখানে ভালোবাসার তো কোনো প্রশ্নই আসে না। আপনি চাইলে টাকা দিয়ে অনেক কিছু পেতে পারেন, কিন্তু আমাকে না। জাঙ্কুকে কিছু বলতে না দিয়ে পার্টি হাউস ছেড়ে বেরিয়ে গেল তে। স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। এতটা অপমান আজ অব্দি কেউ তাকে করেনি। এই মুহূর্তে পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে তার। ভালোবেসে কি অন্যায় করে ফেলেছে সে? না, নিজেকে অনেকবার অনেক রকম ভাবে নিয়ন্ত্রণ করে রেখেছিল যাতে আর যাই হোক নিজের মনের কথাগুলো তার মুখ অবধি চলে না আসে। অথচ রাগের বশে আজ সত্যিটা বলেই দিল। কিন্তু তার পরিবর্তে কি পেল? উপহাস, ধিক্কার। এখন তো নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে।
আমি কি সত্যি ভালোবাসা পাওয়ার যোগ্য নই? চোখের কোণে চিকচিক করে উঠে অশ্রুগুলো। হাতের আঙুলের ডগায় এনে চোখের সামনে ধরল জাঙ্কুক। একটা মেয়ের জন্য আজ তার চোখে পানি। সত্যি নিজেকে আজ বড্ড বেশি প্রহসনের শিকার বানিয়ে ফেলেছে সে। বিছানার উপর মাথা চেপে ধরে বসে আছে তে। প্রচন্ড মাথা ব্যথা করছে তার। রাগে দুঃখে পুরোটা পথ কাঁদতে কাঁদতে এসেছে, যার ফল হিসেবে এই মাথা ব্যথা। জাঙ্কুকের আচরণগুলো যতবারই মনে পড়ছে ততবারই রাগের শরীর গিজগিজিয়ে উঠছে তার। আদৌ কি এই লোক ভালোবাসায় কিছু বোঝে? বোঝে না, এরা শুধু জানে মেয়েদের বিছানায় নিতে। সে নিজেও তো জাঙ্কুকের কাছে গিয়েছিল, তবে এক রাতের পর যেখানে কোনো মেয়ের দিকে সে ফিরেও তাকায় না, সেখানে তাকে কেন ভালোবাসার কথা বলল কে জানে। হয়তো চাকরি দেবার মতো এটাও কোনো ফাঁদ। রুমের মধ্যে কারো পায়ের শব্দে বন্ধ চোখের পাতা খুলে মাথা উঁচিয়ে সেদিকে তাকালো তে। সুগা দাঁড়িয়ে আছে। ইস, এই ছেলেটা তার সাথে পার্টিতে গিয়েছিল আর সে কিনা ওকে রেখে চলে এলো। আসার আগে বলে পর্যন্ত এলো না। এই কি হয়েছে, পার্টি ছেড়ে ওভাবে চলে এলে? এমনি শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা হচ্ছিল। ওহ, কমেছে এখন? হ্যাঁ একটু। কিন্তু তোমার বস ওভাবে তোমাকে টেনে নিয়ে গিয়েছিল কেন? জানো, আমি যখন ওদিকটায় যেতে নিচ্ছিলাম, মিস্টার জাঙ্কুকের ভাই, কি যেন নাম, ও হ্যাঁ যে হোক, উনি আমাকে আটকে দিয়েছিলেন। তাই বাধ্য হয়ে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো। সরি, আসলে আমি তোমাকে রেখে চলে এসেছি। না, এটা এমন কোনো ব্যাপার নয়। শরীর খারাপ লেগেছে, সো এসে ভালোই করেছো। আমি তোমাকে খুঁজেছিলাম, অবশ্য পরে আন্টিকে ফোন করেই জানতে পারলাম তুমি বাসায় চলে এসেছো। কিন্তু কি জানো, তোমার বসের রাগ দেখে আজ আমি সত্যিই অবাক হয়ে গেছিলাম। বাবারে কি তেজ লোকটার! কেন, কি হয়েছে? কি করেছেন উনি? কি করেননি তাই বলো। প্রথমে তো তোমাকে ওভাবে টেনে নিয়ে গেল, তার কিছুক্ষণ পর এসে সবার সামনে পার্টির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে দিয়েছিল। যে হোক, আর কয়েকজন মিলেও ধরে রাখতে পারছিল না কিছুতেই। আর কি চেঁচাচ্ছিল! বাবারে, অমন ক্ষিপ্ত লোকের আন্ডারে কিভাবে কাজ করো তুমি? আমার উপরে রাগ তাহলে এভাবে মিটিয়েছে? আসলে সবটাই আমার ভাগ্য। না, এটা বললে চলবে না। তোমার জব করার দরকার নেই, তুমি বরং ছেড়ে দাও ওটা। আরে বাবা, আমি আর ড্যাড তো রয়েছি, তোমাদের দুজনে খেয়াল রাখতে আমরাই যথেষ্ট তে। সেটা আমি জানি ভাই, কিন্তু আমি আত্মনির্ভরশীল হতে চাই, নিজে কিছু করতে চাই। অনেক তো সাহায্য নিয়েছি তোমাদের, এবার না হয় আমি আমার মতো করে মাকে দেখি। বেশ, তা করো, কিন্তু এই জীবন জাঙ্কুকের আন্ডারে নয়। যদি একান্ত চাকরি করতেই হয় তবে আমার অফিসে করো না হয়। কিন্তু আর কোনো কিন্তু শুনবো না আমি। আমার এই কথাটা অন্তত শুনতে হবে তোমাকে। কালকে জব ছাড়ছো তুমি, ওকে? কালকে ওই জবটা আমি এমনিতেও ছাড়বো। আর যাই হোক, এত কিছু পরেও ওই লোকের আন্ডারে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। হাতে রেজিগনেশন লেটার নিয়ে নিজ ডেস্কে বসে আছে তে। একটু পর পর ঘড়ি দেখছে সে, তবে হাতের নয়, অফিসের দেয়ালে টাঙানো ঘড়ি। তার কারণ হলো অফিস শুরু হয়েছে 2 ঘন্টা আগে, অথচ জাঙ্কুক আসার কোনো নামগন্ধ নেই। ব্যাপারটা তাকে বড্ড ভাবাচ্ছে। সে ধৈর্য রাখতে না পেরে এই নিয়ে 5ম বারের মতো জাঙ্কুকের কেবিনে উকি দিল। না, এখনো আসেনি। অদ্ভুত তো, জাঙ্কুকে যদি না আসে তবে রেজিগনেশন লেটার বানিয়ে লাভ হলো কি? নিজের কেবিনের দিকে ফিরে যেতে পেছন থেকে ডেকে উঠল পিয়ন। ম্যাডাম, আপনার কিছু দরকার? না, মানে দেখতে এসেছিলাম স্যার এসেছে কিনা। বস তো আজকে আসবে না ম্যাডাম। আসবে না কেন? সে কি, আপনি জানেন না? না, কি জানবো, কি হয়েছে? কি বলছেন ম্যাডাম? অফিসে সবাই জানে আর আপনি জানেন না? কি হয়েছে বলবেন তো? কাল রাতে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল, আর জানেনই তো যা হয় আর কি। এতটুকু শুনিতে চেহারার রং ফ্যাকাশে হয়ে এসেছে। তারপর? তারপর আর কি, গাড়ি নিয়ে সোজা খাদে। কি কি বলছেন কি আপনি? তবে আর বলছি কি ম্যাডাম, আমরাও তো বেশ ঘাবড়ে গিয়েছিলাম খবরটা শুনে। স্যার তো আর এমনি এমনি ড্রিঙ্কস করেন না, যখন ওনার মন খারাপ হয় তখনই করেন। কালকেও হয়তো তেমন কিছুই হয়েছিল, আর তাই এখন এই অবস্থা। সত্যি নিয়তি কি নিষ্ঠুর। উনি ঠিক আছেন তো? বলুন না। এই যাত্রায় বাঁচবেন কিনা তা ঠিক বলতে পারছি না, কারণ শুনেছি তার অবস্থা বেহাল। কি, উনি কোথায় এখন? সেন্ট্রাল হাসপাতালে বা ওনার বাসায়, জানি না ঠিক করে। তবে আর যাই বলুন ম্যাডাম, এতে আমাদের তো লাভের লাভ কিছুই হলো না। বস অ্যাক্সিডেন্ট করলো, তাতে অন্তত কদিন অফিসটা বন্ধ রাখতে পারতো। অথচ দেখুন আজকেও ডিউটি করতে হচ্ছে। বিরক্তি লাগে না বলুন? কি বলছেন কি এসব? একটা মানুষের এই অবস্থা আর আপনি এগুলো ভাবছেন? ছি, কারো জীবনে থেকে আপনার কাছে ছুটি কাটানোটাই বড় হয়ে গেল। স্যারের এমন অবস্থার কথা শুনে আপনার খারাপ লাগছে না? খারাপ লেগে আর কি হবে? উনি সব সময় যা ধমকে ধামকে রাখেন আমাদের, তাতে ওনার কিছু হলে তো আমাদেরই ভালো। উনি আর অফিসে আসতে পারবে না, আমরা সবাই যে হোক স্যারের আন্ডারে কাজ করব। উনি আর যাই হোক অমন রকচটা নয়।
আর এতে তো আপনারও ভালো ম্যাডাম, এত কাজ কেউ করাবে না আপনাকে দিয়ে। চুপ করুন, কি দিয়ে তৈরি আপনারা? পিয়নের উপর প্রচন্ড বিরক্তি আর মনের মধ্যে জাঙ্কুকের জন্য একরাশ চিন্তা নিয়ে অফিস ছেড়ে বেরিয়ে পড়ল তে। এই মুহূর্তে হাসপাতাল যেতে হবে। ভাই একটু তাড়াতাড়ি চালান না। রিক্সায় ওঠা থেকে শুরু করে বারবার রিক্সাওয়ালাকে একইভাবে উপরোক্ত কথাটা বলে যাচ্ছে তের তারায় রিক্সাওয়ালা বিরক্ত হয়ে এবার রিক্সা থামিয়েই দিল। আফা এত তাড়া দিলে হইব? বারবার খালি এক কথা কইতাছেন, আমি কি প্লেন চালাইতাছি? 2 পা দিয়ে আর কত জোরে চালামো কন? সরি ভাই, কিন্তু আমার অনেক তাড়া আছে। তাড়া আছে তো রিক্সায় কেন উঠছেন? ট্যাক্সি করে যান প্লিজ, তাড়াতাড়ি যান। তার কিছুক্ষণের মধ্যে তে হসপিটালে পৌঁছে যায়। হাসপাতালে ঢুকে হন্তদন্ত হয়ে রিসেপশনে গিয়ে দাঁড়ালো তে। এক্সকিউজ মি, আমাকে প্লিজ একটু বলবেন মিস্টার জিওন জাঙ্কুক কত নম্বর কেবিনে আছেন? ম্যাম একটু ওয়েট করুন, আমি চেক করে জানাচ্ছি আপনাকে। হ্যাঁ একটু তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ ম্যাম, উনি 3 তলায় আছেন, ওনার কন্ডিশন অনেক খারাপ। আচ্ছা আপনি ওনার কি হন? আসলে সেটা না জানলে আপনাকে ভিতরে অ্যালাউ করা হবে না। আমি হলাম ওনার পিএ। এটা বলে তে দৌড়ে লিফটে ভিতর প্রবেশ করে, তারপর পৌঁছে যায় 3 তলায়। আর সেখানে গিয়ে দেখতে পায় জিহুক মাথায় হাত দিয়ে বসে আছে, তার গায়ে রক্তের দাগ লেগে আছে। উনি এখন কেমন আছেন? জিহুক মাথা তুলে তাকিয়ে দেখে তে হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে আছে। আপনি কেন এসেছেন এখানে? আজকে আমার ভাইয়ের যা কিছু হয়েছে তা সব আপনার জন্য হয়েছে। আমি কাল সবকিছুই লুকিয়ে শুনেছি। তে মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছে। এখন জিহুক নিজেকে শান্ত করে বলে, জানেন আপনি, আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমার ভাই অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে। আগে কত রুড ছিল, আর এখন প্লিজ আপনি এভাবে কান্না করবেন না। উনি দেখবেন ঠিক হয়ে যাবে। কিভাবে? ওর অবস্থা অনেক খারাপ, আমার অনেক ভয় হচ্ছে। ভাই ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। আপনি জানেন ভাই এমন রুড ছিল না। ছোটবেলায় ভাইয়ের মা মারা যায়, তখন ও সারাদিন ঘরে বসে কান্না করত। তখন ওর দাদু আমাকে একটা অনাথ আশ্রম থেকে নিয়ে আসে তার সাথে খেলাধুলা করার জন্য। সেই ছোট থেকে সে আমাকে নিজের ভাইয়ের চোখে দেখে। কয়েক বছর পর ওর দাদু মারা যায়। তখন ওর বাবা জিওন সাংহুন আরেকটা বিয়ে করে নেয়, যার নাম ছিল সানা। সানা সারাদিন জাঙ্কুককে টর্চার করত আর সবার সামনে জাঙ্কুককে অনেক আদর করত। সানার মারের দাগ এখনো জাঙ্কুকের পিঠে আছে। মূলত এসব কারণেই আর একাকিতে সে একসময় রোবটে পরিণত হয়। ছোটবেলা থেকেই ও অনেক বেশি কষ্ট পেয়ে বড় হয়েছে। বলতে বলতে জিহুক আবার কান্না করে দেয়। তে এখন নিজের ভুল বুঝতে পেরেছে। তে জিহুককে শান্ত করার চেষ্টা করে। জানেন আপনি, আমার ভাই আপনাকে কতটা ভালোবাসে। কালকে ড্রিঙ্কস করে অনেক মাতাল হয়ে গিয়েছিল, তারপরও ওর মুখে শুধুমাত্র আপনার নামটাই ছিল। আমার ভাইটা অনেক বেশি অবুঝ, ওকে কি একটু ভালোবাসা দেওয়া যেত না? ও নিজেকে সবার সামনে দেখায় ও অনেক বেশি রাগী, কিন্তু আমি তো জানি ভাইয়ের ভিতরটা কতটা বেশি নরম। ওদের কথার মাঝে জাঙ্কুকের কেবিন থেকে একটা ডক্টর বের হয়ে আসে। ডক্টর আমার ভাইয়ের এখন কি অবস্থা বলুন না। ডক্টর চুপ করে আছে। তখন তে ডক্টরকে বলে, কি হলো ডক্টর, কিছু তো বলুন, আপনি এভাবে চুপ করে আছেন কেন? এই ডক্টর কথা বলছিস না কেন? বল আমার ভাই এখন কেমন আছে? প্লিজ মিস্টার জিহুক আপনি শান্ত হন। আই এম সরি, রোগী কি বলুন না। উই আর এক্সট্রিমলি সরি, উনি কোমায় চলে গিয়েছেন। জানি না আদৌ সেখান থেকে সুস্থ হয়ে ফিরতে পারবেন কিনা। আপনারা শুধু আল্লাহকে ডাকুন আর ওনার জন্য দোয়া করুন। কথাটা শোনা মাত্র জিহু ফ্লোরে ধপ করে বসে পড়ে। জাঙ্কুক ছাড়া যে তার আর কেউই নেই। তে নিজেও কান্না করছে। তে তো নিজেকে দোষী মনে করছে জাঙ্কুকের এমন অবস্থার জন্য। কারণ কালকে সে যদি অমন না করতো, জাঙ্কুক ড্রিঙ্কস করে গাড়ি চালাতো না, আর না জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট হতো। 5 বছর পর একটা 2 বছরের ছোট বাচ্চা ছেলে ছুটে বেড়াচ্ছে, আর হঠাৎ এতে এসে তাকে জড়িয়ে ধরে কোলে তুলে নেয়। চুমু খেয়ে বলে, এই তেকুক এত দৌড়াদৌড়ি করলে হবে বলো, চলো খাবার খাবে। না মা, আমি ওইসব পচা খাবার খাবো না। কি বলছো সোনা, খাবার না খেলে তো পাপা তোমার বিকেলে ঘুরতে নিয়ে যাবে না। তাই বলছি তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি সত্যি বলছো মা? ওকে তাহলে তাড়াতাড়ি খাইয়ে দাও। আপনারা ঠিক ভাবছেন, এটা জাঙ্কুক আর তের ছেলে। অনেক কিউট কিন্তু অনেক দুষ্টু। এখন তে আর জাঙ্কুক অনেক ভালো আছে আর শান্তিতেও আছে। সেদিন জাঙ্কুক কোমায় চলে যাওয়ার পর তে প্রতিদিন এসে জাঙ্কুকের দেখাশোনা করতো। এর 7 মাস পর হঠাৎ জাঙ্কুকের জ্ঞান ফিরে আসে। তারপর জাঙ্কুক পুরোপুরি সুস্থ হয়ে যায়। তার কয়েক মাস পর জাঙ্কুক তেকে বিয়ে করে এবং জিহুক তের বান্ধবী লিসাকে বিয়ে করে নেয়। লিসা এখন 3 মাসের গর্ভবতী। এই তো আর কিছুদিন পর সুগার সাথে জিমিনের বিয়েটাও হয়ে যাবে। তের মা ইউন জুন, জিহুক এবং জাঙ্কুক তে তারা একই বাসায় রয়েছে, একসাথে মিলেমিশে।
জাংকুক এখন আগের মতো রাগী নেই, সে এখন ভালো একজন বিজনেসম্যান। এর কথায় জাংকুক মাফিয়া জগৎ থেকেও বের হয়ে এসেছে। এখন তাদের হাসি খুশি একটা সুন্দর পরিবার হয়েছে।